আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন। আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে, এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সৌদি আরবে থাকে এবং সৌদি আরবে আমার বাবা নাম করে একটা কোম্পানিতে চাকরি করে। সেখানে আমার বাবা অনেক বেশি টাকা স্যালারি পায় এবং সেই টাকা আমাদের বাড়িতে পাঠাতো বলে আমরা গ্রামে আরাম আইসে আমার শৈশবের ছোটোবেলার দিনগুলো কাটাই। আমার বাবা যথেষ্ট পরিমাণের ফারেজগার একজন লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাবা একজন কোরআনে হাফেজ ছিলেন। আমার বাবা কোরআন মুখস্থ করে এবং কোরআনে হাফেজ হওয়ার পরে আমার বাবা সৌদি আরবে যায় এবং সেখানে আমার বাবার পছন্দের দেশ ছিল সৌদি আরব, যার জন্য আমার বাবা সৌদি আরবে যায়। প্রথমত আমার বাবা একটা মসজিদে চাকরি করে। দীর্ঘ বছর মসজিদে চাকরি করার পরে আমার বাবা একটা বড় কোম্পানির ইমাম সাহেব হিসাবে সেখানে জয়েন করে। মানে ইমাম বলতে আমার বাবা ওখানে নামাজ পড়াতেন কোম্পানির ভিতরে। তো আমার আব্বা ওখানে কোম্পানির ভিতরে নামাজ পড়াতেন এবং সেখানে আমার আব্বা তখন ওখানে খুব ভালো অবস্থানে ছিলেন। এবং আপনি এও শুনলে আরও অবাক হবেন, আমার আব্বা আমার আম্মাকে দুইবার হজ করায়। আমার মাকে দুইবার হজে নিয়ে যায়। যদিও আমার দাদিকে আমার আব্বা চেয়েছিল হজে নেওয়ার জন্য, কিন্তু আমার 2জন কাকা আছে এবং আমার ওই 2 কাকা আমার দাদিকে যেতে দেয় নাই। তারা দাদিকে রেখে দেয়, দাদিকে হজ করতে দেয় নাই, কারণ আমার দাদির শরীরের কন্ডিশন খুব বেশি একটা ভালো ছিল না। তারা ভয় পাচ্ছিল যে দাদি হজ করতে গেলে আবার মরে যায় কিনা, এই ভয়ে তারা দাদিকে দেয় নাই। তো আমার মা দুইবার আমার আব্বুর সাথে সৌদির মাটিতে হজ করে আসছে। এবং আমাদের পরিবারটা এরকম একটা পরিবার ছিল ভাই, আমি খুব দেখতাম যে কোনো মানুষ বিপদে পড়লে, অভাবে পড়লে আমাদের পরিবারে ছুটে আসতো এবং আমার আম্মা 2 হাতে সবাইকে সাহায্য সহযোগিতা করত। যথেষ্ট পরিমাণের সাদা মনের একজন মানুষ ছিল আমার মা। আমার মায়ের মনের ভিতরে কোনো পেশ ছিল না এবং খুবই সরল সহজ ভালো মন, 5 ওয়াক্ত নামাজি একজন দিনদার মানুষ ছিলেন আমার আম্মা। এরকম করে আমার সময়গুলো কাটতেছে। তো আমার বড় বোন কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিল, বাট আমি আসলে দেখতে খুব বেশি একটা ভালো ছিলাম না। আমি অনেকটা আমার আব্বুর মতো হয়েছে। আমার আব্বু আমার মতোই ছিল। আমি একেবারে কালো এবং আমার সামনের দাঁতগুলো অনেকটা উঁচা এবং আমি একটু খাটো প্রকৃতির ছেলে। মানে আমার হাইট খুব বেশি একটা ভালো না। এই জন্য স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম আমার সব বন্ধুবান্ধবী প্রেম করতে পারতো, কিন্তু ভাই আমার জীবনে কোনো প্রেম হয়ে ওঠেনি। কারণ কোনো মেয়ের সামনে গিয়ে তাকে প্রপোজ করে তাকে আমার আয়ত্তে এনে তার সাথে ভালোবাসা করা, এইটা আসলে মনে হয় আমার দ্বারা হয় না। সবসময় এটাই চিন্তা করতাম যে আমার মতো বিশ্রী চেহারার একটা ছেলেকে কে বা ভালোবাসবে, কে বা আমাকে বিয়ে করবে। এই জিনিসগুলো মনের ভিতর সবসময় জাগতো এবং মা আর বড় বোনের সাথে এই নিয়ে আমি অনেক দুষ্টামি করতাম। আমার বড় বোন বলতো যে তোর কাছে কোনো মেয়ে আসবে না, কোনো মেয়ে তোকে বিয়ে করবে না, তুই চুমু দিতে গেলে তুই যেন কামড় দিয়ে ফেলবি। মানে আমার দাঁতগুলো সামনের দিকে একটু উঁচা ছিল। তো যাই হোক, এরকম করে তখন সময়গুলো কাটতেছে এবং কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি আমাদের স্কুলে এবং ক্লাস 8-এ পড়ার পরে আমার বরাবর তখন এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসি পরীক্ষা দিলে পরে বরিশাল শহর থেকে অনেক দূরে ফিরোজপুর বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমার বোনের জন্য একটা ভালো বিয়ের সম্বোধন আসে এবং আমার বোন জামাই একজন সরকারি দপ্তরে চাকরি করে, একজন সরকারি কর্মকর্তা। তো বিয়ের প্রস্তাবটা আসলে পরে আমার আম্মু দেখলো যে এত ভালো বিয়ের প্রস্তাব আসলে পাওয়া যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সব কিছু ভালো। এই চিন্তা ভাবনা করে আমার আম্মু তখন আমার দাদির সাথে কথা বললো, কাকাদের সাথে কথা বললো। তারা সবাই গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ ঠিক আছে, এরকম পরিবার পাইলে বিয়ে দেওয়া যায়। আমার আম্মু তখন আব্বুকে জানাইলো এবং জানানোর পরে আমার আব্বু তখন বললো যে কথাবার্তা বলো। আমার আম্মু কথাবার্তা বললো এবং দিন তারিখ ঠিক হলো পরে আমার আব্বা তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। আমার বড় বোনের বিয়েতে এত পরিমাণের আনন্দ ফুর্তি হয় যেটা আসলে বলার মতো না। আমার আব্বা পুরো গ্রামবাসীকে মাইক দিয়ে দাওয়াত করে। এরকম হয় না যে মুখে গিয়ে দাওয়াত করতো বা আপনার কার্ড দিয়ে দাওয়াত করতো, বাট আমার বাবা যেটা করে সেটা হচ্ছে মাইকে পুরো গ্রামে দাওয়াত দিয়েছে, আপনাদের সবার দাওয়াত আমার মেয়ের বিয়েতে, এবং সেই মাইকিং আমার বাবা নিজেই করে। এটা আমার এলাকাতে একটা বড় ঘটনা। এরকমভাবে কখনো কাউকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি, এরকম মাইক্রোফোনে মাইকে বিয়ের দাওয়াটা দেওয়া হয়। যাই হোক, এরপরে অনেক মানুষ আমার বোনের বিয়েতে আসে, খুব ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আমার বড় বোনের বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। আমার বরাবর বিয়ে হয়ে যায় এবং বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারে তখন আমি, আমার মা আর বাবা থাকতো।
ওই মুহূর্তটাতে আমার দাদিও তখন এসে আমাদের সাথে থাকতো, যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, মা একা হয়ে গেছে, সবসময় মা ঘরে একা থাকে। এই চিন্তা ভাবনা করে তখন দাদি এসে আমার আম্মাকে একটু সঙ্গ দিল, আমার আম্মুর সাথে থাকতে শুরু করলো। তো দাদি, আমার মা, বাবা, আমি খুব ভালোভাবে আমাদের পরিবারে থাকতেছিলাম। বাবা প্রায় 4 মাসের মতো ছিল এবং 4 মাস পরে বাবা তখন আবারও সৌদি আরবে ব্যাক করে, মানে সৌদি আরবে চলে যায়। তো আমার আব্বা অনেক জায়গা সম্পত্তি কিনে, আমার আব্বার মোটামুটি অনেক জায়গা সম্পত্তি আছে, তো জায়গা সম্পত্তি কিনে আব্বু তখন আবার সৌদি আরবে চলে যায়। আমি যখন ক্লাস 8 থেকে ক্লাস 9 এবং ক্লাস 9 থেকে যখন ক্লাস 10 উঠি ভাই, তখনই হঠাৎ করে একদিন আমি পরীক্ষা দিব এসএসসি পরীক্ষার আগে আমি কোচিং করতেছিলাম। বিকেলবেলা 4:30টার দিকে আমার কাছে খবর এলো আমার আব্বু নাকি সৌদি আরবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই খবরটা আসার পরে আমি যখন কোচিং করতেছিলাম, মানে হঠাৎ করে খবরটা শুনে মানে আমি একটু ভেঙে পড়লাম যে এটি কি হলো। তো আমার যিনি শিক্ষক ছিল উনি আমারে বলতেছে যে নাহিদ, ঘাবড়াইও না, অ্যাক্সিডেন্ট হয়েছে তো সমস্যা নাই, তুমি বাড়িতে যাও, রিল্যাক্সে বাড়ি যাও। পরে বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে দেখি বাড়িতে কান্নার মানে রোল পড়ে গেছে। আমার দাদি, আমার কাকারা যারা আছে মানে সবাই খুব কান্না করতেছে। আমার বোনও ফোনের মাধ্যমে কান্নাকাটি করতেছে, মানে ফোন দিয়ে আমার বোনও কান্নাকাটি করতেছে। খুব খারাপ একটা অবস্থা, পরিবেশ। আস্তে আস্তে করে মাগরিবের আজান দিয়ে দিল, চারদিকে অন্ধকার নেমে আসলাম। বারবার সৌদি আরব থেকে ফোন আসা হচ্ছে, আমার আম্মু কথা বলতেছে, আমি কথা বলতেছি, এবং ওনারা বলতেছে যে হসপিটালে নিয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই, আমরা জানাবো। এবং এরকম করতে করতে বাংলাদেশ সময় রাত্র প্রায় 2টার দিকে তখন তারা আমার আম্মে ফোন করে পরে আমার আম্মুরে বলতেছে যে আপনারা অন্য কাউকে দেন, মানে আপনাদের পরিবারের বাইরের কোনো মানুষকে দেন। আমার আম্মু বলে কেন, আমার কাছে বলেন, আমাদের কাছে বলেন কি হয়েছে, বলেন আপনার পরিবারের অন্য কোনো একটা সদস্যকে দেন, মানে আপনাদের দূর সম্পর্কের আত্মীয়। পরে আমার মামা ছিল ওই সময়, আমার মামা একটু মানে আপনার মোল্লা টাইপের মানুষ, আমার আব্বুর মতো। তো এরপরে মামা তখন বললো, মা ফোনটা টান দিয়ে বলতেছে আমি ওনার শ্যালক, আপনি আমার কাছে বলেন শুনি আমি কি হয়েছে। পরে মামা তখন কথা বলতে বলতে ঘাটের দিকে চলে গেল, মানে পুকুর ঘাটের দিকে চলে গেল। এখন কি হইলো তা তো আর আমরা বুঝলাম না, রাতও গভীর, আর সে রাতে না কেউ ঘুমায় নাই। আমাদের গ্রামের সব মানুষগুলো আমাদের বাড়ির মধ্যে আসছে, যারা মনে করেন আমি চিনি না জানি না, কখনোই এরকম মানুষদেরকে দেখি নাই, এরা পর্যন্ত আমাদের বাড়িতে আসছে। এবং আমার আব্বুর এই বিপদের কথা শুনে সবাই কান্নাকাটি করতেছে। আমার আব্বা যথেষ্ট পরিমাণের দানবীর একজন মানুষ ছিল, মানে মানে প্রচুর পরিমাণে দান সরকার করতো। দেখা যায় এরকমও হতো যে আমার আব্বু মানে বাংলাদেশে যখন থাকতো আমার দাদার জমি বিক্রি করে মানুষকে টাকা দিত, মানে এত পরিমাণের মানুষের প্রতি বাবার দয়া ছিল। এই মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে এটা শোনার পরেই তো চারদিক থেকে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে যে সবাই আসছে। তো মামা কথা বলার জন্য ওইদিকে গেল, বাট মামা আর আসতেছে না। এবং অনেকক্ষণ পরে আমি তখন পুকুর ঘাটে দিয়ে গেলাম, কারণ মামার কাছে তো মোবাইল ফোন আছে, মামারে ডাক দিলাম মামা। পরে মামা দেখি ঘাটে বসে বসে কান্না করতেছে। তো আমার এই মামা কিন্তু অনেক শক্ত, মানে হুজুর মানুষ তো অনেক মানে বিগ হার্ট, উনি খুব বেশি মানে খুব নর্মালি কান্নাকাটি করে না। তো মামা যখন কান্নাকাটি করতেছে তখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে মামার চোখে যদিও পানি আসছে, তাহলে বিষয়টা কোনো নর্মাল বিষয় না। পরে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে মামারে বললাম যে মামা কান্না করতেছেন কেন, আমার কাছে বলেন কি হয়েছে। বলে আমাকে জড়াই ধরে মামা তখন চিৎকার করে বলতেছে ভাই না, কাউরে তো এখন বলা যাবে না, তোর বাবা মারা গেছে। মানে মামার যেন কথাটা বলার পরে হ্যাঁ আমার আমি কি বলবো, মানে একটা হয় না যে আমি কাঁদবো বা কান্না করবো, চিৎকার করবো, মানে আমি চিৎকারও করতে পারি না, মানে কিছুই বলতে পারি না, জাস্ট ওখানে দাঁড়ায় আছি একদম পাথর হয়ে গেছি। মামা আমার বলে ভাগিনা, ও ভাগিনা, মামারে ওরকম করে ডাকতেছে, বাট আমি কিছু বলি না। এবং 2-1 মিনিট পরে মনে হয় আমি আর দাঁড়াই থাকতে পারতেছিলাম না, মানে আমার দুটো পা মনে হয় ভেঙে যাচ্ছিল, মানে আমি কোনোভাবে দাঁড়ায় থাকতে পারি না, ওই জায়গায় আমি সেন্সলেস হয়ে যাই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই হাইরে কান্নার শব্দ, হাইরে মানুষ, হাইরে কান্না, মনে হয় একটা মানে যেটা বলে কিয়ামতের একটা মানে কিয়ামতের মতো একটা অবস্থা, সবাই কান্না করতেছে। এদিক দিয়ে আমার বোনেরও আসতেছে, আমার বোনেরও আসার সময় হয়েছে। আস্তে আস্তে করে সকালে সূর্য উদয় হলো এবং আমার বোনও আসা পড়ছে, আমার বোন জামাই আসছে, মানে কি যে একটা অবস্থা। আমার বোন আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আসলে কি বলবো, মানে কাকে বলবো, কিছুই বলার নাই, জাস্ট নীরবে কান্নাকাটি করতেছে সবাই। এরপরে আমরা সৌদি আরবে কথাবার্তা বললাম লাশ আনার বিষয়ে, তো ওনারা একটু সময় নিয়েছে যে কিছু সময় লাগবে, এর ভিতরে লাশ আসবে। তো এর মাঝে আমার পরীক্ষা, আবার সামনে এসএসসি পরীক্ষা, আমি আর পরীক্ষা দিচ্ছি না। আমার আম্মু বলতেছে, মামারা বলতেছে তুই পরীক্ষা দে, তোর বাবা মরে গেছে তাই বলে পরীক্ষা দিবি না। আমি বললাম মানে আমি পড়াশোনা করবো না, মানে ভিতরে থেকে মানে সব কিছু যেন মরে গেছে আর কি, মানে আমার মনে হয় আমি একটা জিন্দা লাশ হয়ে গেছে কথাটা শোনার পরে। এরপরে
আর আমি পরীক্ষা দিলাম না। এবং এরপরে আমার পরীক্ষার যখন চলতেছে, মানে আমার বন্ধুরা তো পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা দিইনি। তো পরীক্ষা ওই চলাকালীন সময় তখন আমার আব্বুর লাশ বাংলাদেশে আসে। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে বাবার লাশ রিসিভ করি, বাবার লাশ রিসিভ করে নিয়ে আসি। লাশটা একদম কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়, মানে কেউ চিনতে পারে না এটা যে আমার আব্বুর লাশ। এরকমের অবস্থা। সবাই বলে মেডিসিন দেওয়া হয়েছিল এবং মেডিসিনের কারণে হয়তো এরকমটা হয়ে গেছে। তো যাই হোক, এরপরে বাবা আসার পরে আমরা বাবাকে মানে গোসল টোসল করিয়ে বা যেভাবে করানো যায় ওভাবে করিয়ে বাবার লাশ তখন দাফন করে দেয়। এবং দাফন করার পরে মানে আমার বোন বেশ কয়েকদিন আমাদের বাড়িতে থাকে, এবং থাকার পর আমার বোন আবার চলে যায়। আমার বোন ওই সময় মানে আমার বোনের বেবি হয়েছে, ওইটাই আমার বোন একটু ব্যস্ততার মধ্যে আমার বোন চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমার দাদিকে আবার আমার কাকারা নিয়ে যায়। মানে দাদিরে আবার আমার কাকারা খুব ভালোবাসে, মানে আমার দাদিরে আমাদের এখানে রাখতে দেয় না। তো আমি আর মা বেশিরভাগ সময় কান্নাকাটি করি। মা অনেক সময় বাবার কবরের কাছে গিয়ে বসে বসে কান্নাকাটি করে। এরকমও হতো যে মানে রাতে ঘুমিয়ে আছি, মানে দেখা গেলো রাত 2টা বাজে, দেখি যে মা বাবার কবরে গিয়ে ওখানে বসে বসে কান্না করতেছে, মানে বাবার জন্য কান্না করতেছে। মানে এইরকম একটা অবস্থা যেটা আসলে বলে বোঝানোর মতো না আর কি, মানে বলে বোঝানোর মতো না। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা। এমন করতে করতে আমি জানি কেমন পাথরের মতো হয়ে গেছি। মানে আমার টোটালি 6 থেকে 7টা মাস এরকম হয়েছে যে মানে ওই 6-7 মাস আমার জীবন থেকে কিভাবে কাটছে, মানে আমি এগুলো বলে বোঝাতে পারবো না। 6-7 মাস পরে আস্তে আস্তে করে আমার আম্মু বোঝাচ্ছিল যে এভাবে তো জীবন চলবে না, জীবনের টার্ন ঘোরাতে হবে। এবং তোর বোনের বিয়ে হয়ে গেছে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই পড়াশোনাও করলি না অ্যান্ড পড়াশোনাও বন্ধ করে দিলি। তো একটা কাজ কর, তুই আমাদের যে জমি টমিগুলো আছে এগুলো দেখাশোনা কর, এগুলো করে আস্তে আস্তে নিজের একটু ব্যস্ত করে তোল। এবং এভাবে যদি তুই কান্নাকাটি করতে থাকিস তাহলে তো আসলে হবে না। কান্নাকাটি না করে তুই কাজের প্রতি ফোকাস দে, তুই জায়গা সম্পত্তিগুলো দেখাশোনা কর, এগুলোতে ছুটাছুটি কর, এবং আস্তে আস্তে করে সব কিছু ঠিক হবে। আমার মা আমাকে বোঝাচ্ছিল। পরে আম্মুর সাথে কথাবার্তা বললাম, আম্মুর সাথে কথাবার্তা বলার পরে আমি আমাদের জায়গা সম্পত্তিগুলো দেখাশোনা করি, জমিতে যাই, মাটি ফেলি বা ফসল ফলাই। মানে একরকম আমি একজন স্মার্ট কৃষকে মানে হয়ে গেলাম। এবং খুব বিদেশি মানে পর্যায়ে হচ্ছে আমি কৃষি অফিসারের সাথে কথাবার্তা বলে বিভিন্ন ধরনের বীজ আনি, রোপণ করি, লোক দিয়ে কাজ টাজ করাই। এরকম করতে করতে আমি একটা সময় সরিষা ক্ষেত লাগিয়েছিলাম, মানে সরিষা চাষ করছিলাম। তো অনেকে মনে করবে যেগুলো মনে হয় আমি করি, না আসলে আমি করি না, আমি লোক দিয়ে করাই। এবং আমার এসব কাজ করাতে অনেক ভালো লাগে, যে লোকেরা আসে, এসে কাজ টাজ করে আমার জমিতে, আমার সরিষা ক্ষেতে কাজ করে। আমার কাছে বিষয়টা মানে খুব ভালো মনে হয়, মানে আমার কাছে অনেকটা ভালো লাগে। এবং সে ভালো লাগা থেকে আমি তখন বিভিন্নভাবে হচ্ছে কাজ টাজ করে। তো সরিষা ফুল যখন হয় না, গ্রামের বাড়িতে দেখবেন যে সরিষা ফুল হলেই না এই সরিষা জমিনের ভিতরে মেয়েদের একটা হিরিক লেগে যায়। মেয়েরা আসে, অনেকে ছবি তোলে, অনেকে এই করে ওই করে, মানে তো ওই সময় আসলে এত দামি মোবাইল ফোন টোন ছিল না, বাট অত দামি মোবাইলে কিন্তু নর্মাল ফোন টোন আছে অনেকের হাতে হাতে। তো সবাই তখন ছবি টবি তোলে বা ওখানে যায়। তো এমন করতে করতে একদিন হলো কি, আমি সরিষা খেতে গেলাম। যাওয়ার পরে বিকেলবেলা, বিকেল কি আপনার ধরেন আসরের পরে এরকমই হবে, এখন শীতকাল ছিল, শীতের সময় ছিল। এখন দেখি যে আমার ওই সরিষা ক্ষেতের আপনার মাঝখান বরাবর, সরিষা ক্ষেতের মাঝখান বরাবর কারা জানি কী করতেছে, মানে আমার জমির মধ্যে। তো বিকেলবেলাতে আমি ভাবছিলাম মনে হয় কে কী করতেছে। আবার অনেক সময় কুকুররা কিন্তু দৌড়াদৌড়ি করে বা শুয়ে থেকেই সরিষা ক্ষেত নষ্ট করে ফেলে, শোয়াই ফেলে সরিষা গাছ। তো ভাবলাম যে এরকম কিছু কিনা। পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে না, 3টা মেয়ে সম্ভবত সরিষার ক্ষেতের মাঝখানে বসে আছে। এখন বসে থাকার পরে আমি তখন আস্তে আস্তে খেতে দিয়ে গেলাম, ওরা তো আমার দেখে মানে ভয় পেয়ে গেছে। আর কি করছে জানেন, মানে মধ্যের জায়গাটাতে একদম সরিষা ক্ষেতের মাঝখানে গিয়ে আমার সরিষা গাছগুলোকে একদম শোয়াই ফেলছে। একদম শোয়া ওই সরিষা ক্ষেতের মাঝখানের মধ্যে তারা আপনার বড়ই চিনেন, হ্যাঁ ওই বড়ই খাচ্ছে লবণ মরিচ দিয়া, 3টা মেয়ে। পরে আমি ওখানে গিয়ে চিল্লাইলাম যে তোমরা এটা কী করলা, আমার সরিষা ক্ষেতের এত বড় ক্ষতি করলা, তোমরা মাঝখানে পুরো এয়ারপোর্টের মতো করে পুরো মানে সরিষা গাছগুলো শোয়াই দিলা। এবং চিল্লে করার পর্যায়ে নিজুম নামের একটা মেয়ে ওখানে আছে, আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে নিজুম। ও পড়াশোনা করে, স্কুলে পড়ে, ক্লাস 9-এ পড়ে, আমার ছোট। ও তখন দেখে বলতে, স্যার আপনি তো চিল্লাইতেছেন কেন, এত চিল্লে করার কি আছে, আপনার সরিষা ক্ষেত করছেন, আমরা এসে বসছি, তাতে কি হয়েছে? আমি বললাম না না না, কিছু হয়েছে বলতে তোমরা তো বসে আমার সরিষার গাছগুলোকে শোয়াই দিলা। এখন এটা তো কাজটা ঠিক হয় না, সরিষা গাছগুলোকে শোয়াই দিলা, তোমরা বসতা ঠিক আছে, কিন্তু এইভাবে আমার সরিষা ক্ষেতের ক্ষতি কেন করলা? ওমা এটা বলার পরে মেয়ে দেখে আমার উপরে খুব রেগে গেছে, রেগে মানে উল্টাও আমাকে মানে আমার উপর রাগ দেখাচ্ছে, ছোট লোক, কৃষক, এইটা ওইটা বলে মেয়ে তখন চলে গেছে। মানে সবাই তখন চলে গেল, বা আমার ভিতরে তখন মানে আমার একটা কি জিনিস জানেন, এটা ছোটবেলা থেকে আমার মাঝে আছে। ধরেন কেউ যদি আমার উপর রাগ করে,
মানে আমার তখন খুব খারাপ লাগে। ধরুন কোনো একটা মানুষ অন্যায় করছে, আমি এটার প্রতিবাদ করছি, ওই মানুষটা রাগ করছে, আমার কাছে খারাপ লাগে। আমি জানি এটা একটা খারাপ দিক, বাট আমার এই দিকটা খুব কাজ করে। এখন আমি ঘরে যাওয়ার পরে মানে রাতে যখন ঘরে গেলাম, শীতের রাত ছিল, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, আমার তখন ওই মেয়েটার কথা মনে পড়তেছে যে ইস আমি মেয়েটার সাথে এরকম খারাপ ব্যবহার করলাম, মানে এটা আমার কাছে ভালো লাগে নাই, এটা আমি কেন করলাম, মানে এরকম খারাপ লাগার থেকে শুরু করে এর পরের দিন আমি দেখলাম যে তিনটা আমি একসাথে স্কুলে যাচ্ছে। এখন স্কুলে যাইতেছে দেখে আমি তখন ওই সরিষা ক্ষেতের পাশে দাঁড়াই আছি। এবার ওই যাওয়ার সময় আমি তখন দৌড়ে ওই তাদের রাস্তার মধ্যে গেলাম, যে বললাম যে নিজুম তোমাদের কাছে সরি, আসলে কালকে তোমাদের সাথে এরকম ব্যবহার করা ঠিক হয় নাই। তোরা বলতেছেন আমাদের কাছে সরি বলতেছেন কেন, আমাদের কাছে সরি বলে কি হবে, আপনি বলার আপনার সরিষা ক্ষেত আপনি বলছেন আমরা আপনার সরিষা খেতে যাবো না। না 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 আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দাও। এই বলে মেয়েটা মানে তিনটা মেয়ে তখন হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা একটা বলতেছে বাপরে এটা দেখি মদন, মানে এটা দেখি বলদ, এরকম করে বলতেছে একটা আরেকটাকে। তো যাই হোক আমি এরকম আর কোনো কিছু বললাম না। তো একদিন হলো কি এই ঘটনার আরও কয়েকদিন পরেই একদিন এই বিকালবেলা আমি সরিষা ক্ষেতের পাশে মানে বসে আছি, একে একে বসে আছি এই অবস্থার ভিতরে এই নিজুম নামের মেয়েটা একে একে গেছে ওইদিকে মানে সরিষা ক্ষেতের দিকে। যাওয়ার পরে আমার বলতেছে যে কয়েকটা সরিষার ফুল দেন এমনি। আমি বললাম কেন সরিষার ফুল লাগবে কেন, বলে দিবেন কি না, আমি বললাম দিব সমস্যা নাই, কিন্তু কেন বলবা তো, বলে আমার আম্মু বলছে ওটা দিয়া হচ্ছে ডিম দিয়া মানে ডিম ভাজি করে খাবে সরিষার ফুল দিয়া। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে কয়েকটা সরিষার ফুল ছিঁড়ে তার হাতে দিলাম এবং দেওয়ার পরে মানে আমি ফুলগুলো একটু অন্যভাবে দিয়েছি, মানে হয় না যে মানে উপর থেকে ফুলগুলো কেটে 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 এরকম করে দিই নি, আমি ধরেন যে নিচ থেকে মোটামুটি কাইটা একদম মানে স্টিক সহ লাঠি সহ রেখে একটা মানে ফুলের তোড়ার মতো করে আমি ওর হাতে দিছি। এখন দেওয়ার পরে মেয়েটা বলতেছে যে বাবা এমন করে দিলেন মনে হয় যেন আমাকে প্রপোজ করলেন, এরকম করেই বলতেছে। তো প্রপোজ করবেন মানে মনে হয় যেন আমাকে প্রপোজ করলেন, যে ফুল দিয়ে প্রপোজ করলেন এমন একটা অবস্থা। আমি বললাম না আমার মতো একটা ছেলে যার কিনা মানে দাঁত উঁচা কালো খাটো এরকম একটা ছেলে কোনো মেয়েকে প্রপোজ করার মতো সাহস আছে নাকি, বা কোনো মেয়ে আমাকে ভালোবাসবে নাকি, আর তোমার মতো একটা সুন্দরী মেয়ে তারে প্রপোজ করা তো প্রশ্নই আসে না, আমি কি ইচ্ছে করে কি জিনসওয়ার করবো নাকি। পরে আমার বলতেছে আপনি এরকম করে বলতেছেন কেন, মানে ওর মনে হয় আমার কথাটা শুনে একটু খারাপ লাগলো, মানে দয়া লাগলো আর কি আমার উপরে। বলতেছে আপনি এরকম করে বলতেছেন কেন, আল্লাহ সৃষ্টির যে মানুষ সবাই সুন্দর, আল্লাহ আপনাকে যেরকম বানাইছে আপনি তো এরকমই তাই না। তাই আমি বললাম না এরপরও মানে কারোর সাথে কথা বলতে ভয় লাগে, কারণ আমি দেখতে শুনতে ভালো না, মেয়েরা তো সবসময় হ্যান্ডসাম ছেলে খোঁজে সুন্দর ছেলে খোঁজে, বাট আমি তো অতটা সুন্দর না হ্যান্ডসাম না, এমনকি আমাকে কে কী বসে বলে একটা কথা বলি, আমি বলি বলেন, মানে বলো। পরে বলতেছে যে দেখেন সব মেয়েরা না হ্যান্ডসাম ছেলে খোঁজে না, এমনও মেয়ে আছে যারা একটা সৎ ছেলে খোঁজে আপনার মতো। এটা বলার পরে মেয়েটা তখন চলে গেল। ভাই এই চলে যাওয়াটা না মানে এই কথাটা না আমার ভিতরে মানে মনে হয় না যে যে দেশে দিঘি নেই সে দেশে পুষ্করিণী দিঘি, মানে যার আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই, বাট এইরকম একটা মেয়ে যখন আমাকে এরকম প্রপোজ করলো মানে এরকম কথাটা বললো, মানে আমার না ভাই ভিতরে তখন অনেক ভালো লাগলো, মানে অনেকটা ভালো লাগা কাজ করলো। এবং সেদিন আমি তাকে দেওয়ার জন্য না এমনি একটা চিঠি লিখলাম, মানে মানে নিজের মতে কিছু মনের ভিতরে জমে থাকা কথাগুলো আমি তখন চিঠির ভাষায় লিপিবদ্ধ করলাম, করে এই চিঠিটা নিয়ে আমি তখন ওরা যখন স্কুলে যাবে সকালবেলা এই সরিষা ক্ষেতের ওখানে আসছে। আসার পরে ওই দিন দেখলাম যে নিজুম একাই স্কুলে যাচ্ছে, মানে একাই যাচ্ছে, বাকি পাশে যে দুইটা আছে দুইটা নাই। পরে ওরে দেখার পর আমি বললাম কী ব্যাপার নিজুম তুমি আজকে একাই স্কুলে যাচ্ছ। পরে বলতেছে কি করব ওরা যাবে না। আমি বললাম তো ওরা না গেলে তুমি যাচ্ছ কেন, বলে আমার তো পরীক্ষা আছে। আমি বললাম ও আচ্ছা। পরে মেয়েরা বলতেছে আমার একটু আগে দিবেন, আমার একা একা যেতে ভালো লাগে না। আমি বললাম আগে দিয়ে আসতে হবে, তুমি একা একা যাইতে পারবা না, বলে না যাইতে পারবো কিন্তু ভালো লাগতেছে না একা একা হাঁটতে, সবসময় ওদের সাথে যাইতো আজকে ওরা যাচ্ছে নাই তাই ভালো লাগতেছে না, আপনি যদি পারেন আমার সাথে আসেন। আমি তো এমনিতেই ফ্রি। পরে আমি বললাম যে ঠিক আছে। একেবারে শীতের সকাল, কুয়াশা মারো সকালে আমি তখন ওই গ্রামের রাস্তা ধরে মানে আপনার সবুজ গাছের উপরে তার সাথে হেঁটে যাচ্ছিলাম। এরকম করে হাঁটতে হাঁটতে অনেক কথা সে আমাকে বলতেছে, আমি অনেক কথা বলতেছি। পরে আমি বললাম যে নিজুম আমি তো জীবনে কখনো চিঠি লিখি নাই, কালকে রাত্রে একটা চিঠি লিখছিলাম। পরে বলে বাহ চিঠি লিখছেন কার জন্য। আমি বললাম কার জন্য লিখছি এটা আমি জানি না, তবে আমার মনের ভিতর কিছু কথা ছিল এবং কথাগুলো আমি চিঠির পাতায় লিখলাম। পরে আমার বলে তাহলে চিঠিটা দেন আমি পড়ি। আমি বললাম পড়বা, বলে হ্যাঁ পড়বো দেন। আমি তখন পকেট থেকে চিঠিটা বের করে ওর হাতে দিলাম এবং স্কুলের গেট পর্যন্ত গেছি। ও তখন স্কুলের ভিতরে ঢুকে গেল, আমি তখন বাড়িতে চলে আসলাম। এবং এর পরের দিনে বিকেলবেলা, সকালবেলা ওর সাথে দেখা হয় নাই, বিকেলবেলা ও স্কুল মানে ইয়েতে আসছে, এই সরিষা ক্ষেতের ওখানে আসছে, আইসা বলতেছে নাইদ ভাই আমারও না মনের ভিতর কিছু কথা জমা ছিল, চিঠির বাসায় লিখছি পড়বেন।
আমি বললাম যে দিতে পারো, দেখি পড়ি। এরপর আমাকে চিঠি দিল, দেওয়ার পরে আমি চিঠিতে পড়লাম, দেখলাম যে ও আমাকে একরকম প্রপোজ করছে। মানে প্রপোজ করছে বলতে ওই আমার কথাগুলো আমাকে রিপিট করছে, ফিরিয়ে দিছে। মোটামুটি ও আমার প্রতি অনেক পজিটিভ, মানে আমি পজিটিভলি একটা অ্যান্সার তার কাছ থেকে পেলাম। এবং এরপর থেকেই আমার মোটামুটি ওর সাথে এই মিষ্টি প্রেমের খুনসুটি কিছু সম্পর্ক শুরু হলো। তো ওদের বাসায় মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোন থাকার কারণে আমি মাঝে মাঝে ফোন দিতাম। ফোন দিলে পরে ওরা একটু নিম্নবিত্ত ছিল আর কি, অতটা হাই প্রোফাইলের ছিল না, কিন্তু নিজুমের মামুর বাড়ির অবস্থা ভালো ছিল। ওদের হচ্ছে মানে ওর মামারা ইউরোপের কোন কোন দেশে থাকতো আর কি। মামার বাড়ির অবস্থা খুব ভালো, কিন্তু ওর বাবা অতটা মানে না, কৃষক মানুষ, মানে অতটা ভালো না আর কি। তো ওর মামারা ওরা ফোন কিনে দেয় এবং নিজুমের পড়াশোনার সমস্ত খরচ কিন্তু ওর মামারাই দেয়। তো এরকম করেও আমারে মানে খবর দিত, আমি ওরে মানে ফোনে কথা বলতাম। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমারে বলতেছে, আমার না একটু বরিশাল শহরে ঘুরতে যেতে ইচ্ছে করে, আমার একদিন নিয়ে যাবেন? আমি বললাম যাবো নাকি? বলে হ্যাঁ যাবো। আমি যে ঠিক আছে চলো। তো একদিন সে কী করলো, স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়েছে, মানে বাড়ি থেকে বের হয়েছে, এবং ব্যাগে করে ওই দিন বই নেয় নে ও মানে ওর অন্য কাপড় চোপড় নিয়ে আসছে, লাইক 3 পিসের মতো। এবং আমার সাথে স্কুল পর্যন্ত গেল এবং স্কুলের বাথরুমে গিয়ে ও তখন স্কুল ড্রেস খুলে ওই অন্য ড্রেস পরে আমার সাথে বেরিয়ে পড়ছে। এবং আমার সাথে যেতে যেতে ও তখন আপনার মানে বরিশাল শহরে গেল, এবং বরিশাল শহরে আমি তারা নিয়ে ঘুরলাম। সেদিন আমরা সিনেমা দেখলাম, পার্কের মধ্যে ঘুরলাম। মোটামুটি আবার আপনার স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে ঘোরাফেরা করে তাড়াতাড়ি আবার চলে আসছি। এরপরেও সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের সময় হয়ে গেছে। ওর মা ওর অনেক বকাঝকা করছে, তুই কই গেছিলি? ও বলছিল স্কুল থেকে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল, ওখানে গেছিলাম। এটা ওইটা বলে কোনোভাবে ওর মারেও ম্যানেজ করছে, পরেও আসছে। এরপর থেকে ধরুন ওর সাথে আমার এই প্রেম ভালোবাসা চলতেই থাকে। আমি মাঝে মাঝে সরিষা ক্ষেতের ভিতরে বসি, ও আসে, আমি ওর সাথে কথাবার্তা বলি, এবং এমন করতে করতে আমার সম্পর্কটা অনেকটা গভীর হয়ে যায়। এবং ওরে আমি প্রচুর গিফট করতাম। ধরুন আমি মাঝে মাঝে ওর জন্য 3 পিস কিনতাম, এবং ওর জন্য এটা কিনতাম ওইটা কিনতাম, মানে আমার না গিফট দিতে অনেক ভালো লাগতো। আর আরেকটা বিষয় ছিল কি জানেন, মানে আমি কৃষিকাজ করে যে টাকা ইনকাম করতাম এই সব টাকাই তো আমার কাছে থাকতো। মানে এক কথায় বলতে গেলে আমার টাকা খাওয়ার তো মানুষ ছিল না, আমার মা ছিল। আমার মা ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ বিল্লাহ করতো, এরকমই মায়ের অবস্থা ছিল। তো আমার আম্মা তো আর ওরকম মানে কিছুই না। তো এমন করতে করতে মানে তো আমিও তার পিছনে টাকা খরচ করতাম। এভাবে প্রায় আপনার 1 বছরের মতো কেটে যায়। ও তখন এসএসসি পরীক্ষা দেয়, এবং এসএসসি পরীক্ষার সময় পর্যন্ত ওর কিন্তু সমস্ত ওই সময় কিন্তু ও আর ওর মামাদের কাছ থেকে টাকা নিত না, মানে ওর মামার অভাবে ওরা টাকা দিতও না, আরও টাকা নিতও না। তো ওই সময় কিন্তু ওর পড়াশোনার সমস্ত খরচ আমি ম্যানেজ করতাম। ওর জন্য আমি ভালো জুতা কিনতাম, জামা কাপড় কিনতাম, ওর পড়াশোনার খরচ দিতাম, মানে সব কিছু আমি দেখাশোনা করতাম। এবং আমি একটা ওর মোবাইল ফোনও কিনে দেই পার্সোনালি আমার সাথে কথা বলার জন্য। এবার এসএসসি পরীক্ষা দেয়, এবং এসএসসি পরীক্ষার রেজাল্টটা আউট হওয়ার পরে ও তখন কলেজে ভর্তি হবে। তো আমাদের এলাকাতে ভালো কোনো কলেজ নেই, তো আমি আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা জেলা শহরে ওইখানে ওরা আমি ভর্তি করাই দিই। তো ওই কলেজে ভর্তি করে সকালবেলা কলেজে যায়, রাতের বেলায় আসে। তো স্কুলে যখন পড়তো তখন আমার সাথে প্রচুর ভালো সম্পর্ক ছিল, ফোনে কথা বলতো, দুজন আমার অনেক গভীরতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। এখন কলেজে যাওয়ার পরে না ও কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেল, আগের মতো করে আমার সাথে কথা বলে না, এবং মানে তার ভিতরে একটা পরিবর্তন কাজ করতেছে। মানে কেমন যেন আমাকে দেখতে ইগনোর করে, আমাকে অবহেলা করে, বাট আমি এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। আমার ভিতরে প্রচণ্ড রকম কষ্ট কাজ করে যে ও আমার সাথে এরকমটা কেন করে, আমি ওকে ভালোবাসি কিন্তু ও তো মনে হয় আমাকে ভালোবাসে না, তাহলে এমনটা কেন করবে। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করি যে নিজুম, মানে তুমি কি আমাকে পছন্দ করো না? যদি পছন্দ না করো তাহলে বলো, সমস্যা নাই, আমি তোমাকে বিরক্ত করবো না, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করো না, আমার সাথে কথা বলো না, আমার মনে হয় যে তুমি আমাকে ইগনোর করতেছো। ও আমাকে বলে আরে না, আমি ইগনোর করবো কেন, ইগনোরের বিষয় না, আসলে বিষয়টা হচ্ছে এখন তো কলেজে যাই, কলেজ অনেক দূরে, প্রতিদিন জার্নি করে যেতে হয়, জার্নি করে আসতে হয়, তো সব কিছু মিলিয়ে আসলে ওরকম সময় পাই না। আর রাতের বেলায় ঘুম চলে আসে, সারাদিন অনেক কাজ করে ক্লাস করে টায়ার্ড হয়ে যায়, এই জন্য ঘুমিয়ে যায়, আসলে এরকম কিছুই না। এরকম করেও আমাকে ইগনোর করতে থাকে, আমার সাথে করতে থাকে। তো ভাই আমার ভিতরে খুব কষ্ট কাজ করে, মানে অনেকটা খারাপ লাগা কাজ করে যে আমি বুঝতেছি যে ইচ্ছা করে এগুলো করতেছে, এমন না যে ধরেন তার অনেক ব্যস্ততার জন্য আমার সাথে কথা বলতে পারে না, বিষয়টা কিন্তু এরকম না। সে যদিও ব্যস্ততা দেখায় কিন্তু মূলত সে আমার সাথে কথা বলে না, তার বড় কারণ হচ্ছে সে আমাকে অবহেলা করে, আমাকে ইগনোর করে। এবং একটা পর্যায়ে আমার নিজের ভিতরে না খুব খারাপ লাগা কাজ করে যে এবার আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি বিদেশ চলে যাব। মানে হঠাৎ করে, মানে এরকমও হয়তো ওই সময়টাতে ও 3 দিন আমার সাথে 1 মিনিট কথা বলতো না, এবং 3 দিন আমি তারে 30টা 40টা 50টা 100টা কল পর্যন্ত দিতাম, আমার কল পিক করতো না, কল রিসিভ করতো না। এবং আমি বাধ্য হয়ে তার বাড়িতে গেলে আমার সাথে 1-2 মিনিট কথা বলতো,
এবং কথা বলে একটা মানুষকে যেভাবে হ্যান্ডেল করা যায় আর কি, আমাকে জাস্ট ও হাতে রাখতো, কিন্তু ওভাবে আমার সাথে ছিল না। পরে আমি ভাবছি যে ও মনে হয় যে কলেজে পড়ে, ওই কলেজের কোনো না কোনো ছেলের সাথে মনে রিলেশন হয়ে গেছে, ওইদিকে মনে হয় সেটেল হয়ে গেছে, এই জন্য মনে হয় আর আমার সাথে আগের মতো করে কথা বলে না। এই বিষয়টা তখন আমার মনে হলো, এবং মনে হওয়ার পরে আমি তখন নিজ থেকে আমারে বললাম যে আমি বিদেশ চলে যাব। মা তখন আমারে বলে, এটা কী ধরনের কথা, তোর বিদেশ যাওয়ার কি দরকার, তুই বিদেশে কেন যাবি, তোর বাবা বিদেশে গেছে, তোর বাবা মারা গেছে, তুই বিদেশ গেলে তুইও মারা পড়বি, আমি চাই না আমার ছেলে মারা পড়ুক, আমি তোর বিদেশ যেতে দিব না। মানে কোনোভাবেই মারে আমি বুঝাতে পারলাম না যে না মা, আমি বিদেশে যাবই, মা আমাকে বিদেশে দিবে না, দেবে না, দেবে না, দেবেই না। এবং একটা বার যে আমি তখন মামাদেরকে ধরলাম যে মা এরকমটা কেন করতেছে। পরে মামারা বুঝাইলো যে দেখো নাহিদের তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে বাড়িতে কয়দিন থাকবে, এভাবে কয়দিন পরে থাকবে, এখন এভাবে তো আর ওর জীবন কাটবে না, ও বিদেশে যাবে, টাকা পয়সা ইনকাম করবে, নিজের পায়ে দাঁড়াবে। এবং এটা ওইটা বলে পরে আমাকে বুঝায়, মানে আম্মুকে বুঝায় আর কি। বোঝানোর পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমার ভিসা টিসা প্রসেস হয়ে যায়, যেদিন আমি চলে যাব, মানে আমার ফ্লাইট যেদিন, তার 3 দিন আগে একদিন হঠাৎ করে আমি হচ্ছে কি আমাদের এই বাজারের ওই দিক থেকে আমার ওই জমিগুলো দেখার জন্য আসছি। ও কেমনি কেমনি দেখছে যে আমি জমিনে নামছি, দেখার পরে ও দৌড়ে বাড়ি থেকে আসছে। এসেই না মানে জমিনের মধ্যে, আপনি তো বুঝেন মানে ফাঁকা মাঠ, ওই মাঠের মধ্যে দৌড়ে এসে আমার পা ধরে না চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমি ওর কান্নার শব্দ শুনে তো অবাক, করে কান্না করতেছো কেন? ও বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি যে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিবা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম না 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 ঠিক আছে, কিন্তু আমার পা ধরে কান্না করতেছো কেন, বলো কী হয়েছে। আমাকে বলে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমাকে এসএসসি পরীক্ষা দেওয়াইছো, আমাকে অনেক টাকা পয়সা দিয়েছো, আমার জন্য তুমি এত কিছু করেছো, অথচ আমি কি করে পারলাম তোমার সাথে এই কাজটা করতে। আমি বললাম না, তুমি তো আমার সাথে কোনো কিছু করো নাই, আমি তো মনে করি যে তুমি আমাকে সাথে কিছুই করো নাই, কেন কী হয়েছে। আমাকে বলে, না আমি তোমাকে ইগনোর করছি, আমি তোমাকে অবহেলা করছি, আমার কারণে তুমি মনে হয় কষ্ট পাইছো, এবং এই জন্য তুমি বিদেশ চলে যাচ্ছ। তুমি বিশ্বাস করো, আমি না জানতাম না যে তুমি বিদেশ চলে যাবা, আমি আজকেই জানতে পারছি তোমার ফ্লাইট হয়ে গেছে, এবং মানে তোমার ফ্লাইট ডেট পড়ছে, তুমি চলে যাবা। এবং জানার পরে না আমি অনেক কষ্ট পাইছি, প্লিজ তুমি যেও না, আমাকে আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই তোমার সাথে এরকম করবো না, তুমি দেখে নিও, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো, তুমি ফোন দেওয়া মাত্র আমি রিসিভ করব, এবং তুমি যেখানে নিয়ে যেতে চাও আমি তোমার সাথে সেখানেই যাব, আমি তোমার সাথে আর কোনো অবহেলা করবো না, অনাজ্ঞা করবো না। মানে ওর কথাগুলো শুনে না আমি তখন অবাক হয়ে গেলাম। সত্যি যদি ও আমার মনে কষ্ট না দিত না, যদি ও আমার সাথে এরকমটা না করতো না, আমি না কখনো বিদেশে যেতাম না। আমার কখনোই ইচ্ছে ছিল না যে দেশে আমার আব্বু মারা গেছে ওই দেশে আমার যাওয়া, কোনো ইচ্ছেই ছিল না। এরপরেও শুধুমাত্র ওর উপরে রাগ করে আমি যাওয়ার জন্য রাজি হই। তারপর আমি ওরে বললাম যে এখানে তো আসলে মাঠের মধ্যে চারদিক থেকে সবাই দেখতেছে, এটা খারাপ দেখা যায়, তুমি আমার সাথে একটু সাইডে আসো, আমরা সাইডে কথা বলি। পরে ওরে আমি একপাশে ডাইকে নিলাম, ডাইকে নিয়ে ও কান্না করতেছে, মানে চোখের পানি ঝরা ঝরায় কান্না করতেছে। আমি বললাম, নিজুম তুমি কান্না করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, কান্না করো না, আচ্ছা তুমি রিল্যাক্স হও, তুমি বসো, আমি তোমার সাথে কথা বলি। পরে ওরে রিল্যাক্স করে বসালাম, বসে আমি ওরে বলতেছে, দেখো আমার তো যাওয়াই লাগবে, যেহেতু ভিসা হয়ে গেছে, অনেক টাকা পয়সা দিয়ে ফেলছি, টিকিট কয়েকদিন পরে মানে আমার ফ্লাইট, সো এখন তো আর মিস করা যাবে না। তা আমি না তোমার উপর কোনো রাগ করে নেই, আমি বিদেশ গিয়ে তোমার সাথে কথা বলবো। আমাকে বলে, না 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 তুমি এটা করো না, তুমি গেলে আমার খুব কষ্ট হবে। আমি বললাম, আরে আমি যাবো, যাওয়ার পরে তোমার সাথে ফোনে যোগাযোগ রাখবো, এবং এরপর আমি নিজের পায়ে দাঁড়াবো, তবে তোমাকে বিয়ে করব। এই কথা বলে তখন ওই বাকি যে 7টা দিন ছিল না, ওই দিনগুলোতে না ও আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমাদের বাড়িতে আসে, আমার আম্মুর সাথে কথাবার্তা বলে, মানে খুব ভালো হয়ে যায়, এতটাই ভালো হয়ে যায় যে আসলে বলার মতো না। পরে এতটা ভালো হয়ে যায়, এবং একটা পর্যায়ে আমার ডেট পড়লে পরে আমি বাড়ি থেকে মিলাদ পড়াই, সবার কাছ থেকে দোয়া নিয়ে, আর যে দেশে আমার আব্বু মারা গেল সুদূর সৌদি আরবে, আমি তখন রওনা দিই। এবং আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে গিয়ে পৌঁছে, আমার আব্বা যে কোম্পানিতে কাজ করতো সেম কোম্পানি থেকে আমি ভিসা নিই, এবং সেই সেম কোম্পানিতে আমার মামা আমার ভিসার ব্যবস্থা করে দেয়, আমি সেম কোম্পানিতে যাই। পরে সেই কোম্পানিতে যাতে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলতেছিল, কোনো সমস্যা নাই। মাস শেষে বেতন পাইতেছি, টাকা পাইতেছি, আমি বাংলাদেশে টাকা পাঠাইতেছি আপনার আমার নিজমের জন্য, আমার মায়ের জন্য, এরকম করে টাকা টুকা পাঠাইতেছি, এরকম করে চলতেছে। এবং নিজম তখন ইন্টারমিডিয়েটে পড়তো, এবং আমি প্রায় 2 বছরের মতো সৌদি আরবে থাকি, এবং 2 বছরে আমি ওকে অনেক টাকা পয়সা দিয়েছি, ওর জন্য মোবাইল ফোন পাঠাইছি, এটা পাঠাইছি, ওইটা পাঠাইছি, টাকা পয়সা অনেক কিছু দিছি। এবং 2 বছর পরে আমি সৌদি আরবে থাকা অবস্থায় 2টা পয়সা আমার সাথে ভালোই ছিল, এবং 2 বছর পরে আমি আমার এলাকার এক ছেলের মাধ্যমে জানতে পারি ও নাকি যে কলেজে পড়াশোনা করে ওই কলেজেরই এক বড় ভাই, নাম হচ্ছে রাব্বি ভাই, ওই রাব্বি ভাইয়ের সাথেও নাকি আমার বউ নিজুমের একটা সম্পর্ক আছে। এইটা যখন আমি জানতে পারি, মানে আমার তখন কলিজাটা ফেটে যায়, এত ভালোবাসতাম ওরে আমি, এটা আমি আজকে কি শুনলাম, মানে এটা কি ধরনের কথা আমি শুনলাম, এটা তো হতে পারে না।
আমি সৌদির মাটিতে চিৎকার করে কান্নাকাটি করি। মানে দিন তো ওর প্রতি আমার ভালোবাসা তখন এরকম মানে পর্যায়ে চলে গেছে যে ও যদি কোনোভাবে আমার সাথে বেইমানি করে বা প্রতারণা করে আমি কিন্তু বাঁচবো না, আমি কিন্তু মরে যাব। এরকমভাবে কান্নাকাটি করতেছি। পরে আমার আম্মা আমাকে দেশ থেকে ফোন দিয়ে বুঝাইতে আসে যে মেয়েটা ভালো না, অনেকে বলে এই মেয়ে খারাপ, এই মেয়ে এখানে একটা প্রেম করে ওইখানে একটা প্রেম করে। ও কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, এটা সত্যি কথা, এবং অনেক লম্বা টম্বা ছিল। তা আম্মা বলতেছে যে ও ভালো না, এবং তুই দেশে আসলে আমি তোরে দেখে শুনে অন্য কোথাও বিয়ে করাবো। আমি বললাম না, আমি যদি বিয়ে করি তাহলে আমি ওরে বিয়ে করব। এবং ও এরকম ধরাও খাইছে, মানে যে রাব্বির সাথে রিলেশন করতো, বিভিন্ন জায়গায় যাইতো, এরকম অনেক ডকুমেন্টও আমার বাড়ির এলাকার পোলাপাইন আমাকে দিছে। রাব্বির সাথে ওর ছবি পর্যন্ত উঠাইছে সিনেমা হলে, ওই ছবি আমারে পাঠাইছে। পরে খুব খারাপ লাগলো, 2 বছর পরে আমি একরকম রাগের বশবর্তী হয়ে, যে অতি ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, এখন মানে অনার্সে ভর্তি হয়েছে, ওই অবস্থার মধ্যে আমি তখন বাংলাদেশে আসছি, মানে 2 বছর 2.5 বছর পরে দেশে আসছি। এবং দেশে আসার পরে ও কিন্তু আমার সাথে কথা বলে না, এই নিয়ে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়েছে, আমি বিস্তারিত বলি নাই। ও যে প্রেম করতো ওইগুলা ধরছে, পোলাপাইনে ধরে আমার ডকুমেন্ট পাঠাইছে, আমি তারা জিজ্ঞেস করছি। এরপরও আমার ব্লক দিয়ে দিছে, মানে আমার ইমো ব্লক করে দিছে, আমার নাম্বার ব্লক করে দিছে, আমার সাথে আর কথা বলবে না, আমার কাছ থেকেও টোটালি সরে গেছে, আমার সাথে টোটালি কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছে। এরপরে মানে আমি তখন বাড়িতে আসছি 2-2.5 বছর পরে, বাড়ি আসার পরে ও আমার সাথে কথাও বলে না, ওর নাম্বার টাম্বার সব কিছু বন্ধ, ওর মতো করে ও কলেজে যায়, কলেজ থেকে আসে। এরকম করতে করতে একদিন রাস্তার মধ্যে আমি ধরলাম, মানে রাস্তার মধ্যে ধরলাম, ধরার পরে ও মানে এমন করে ব্যবহার করতেছে যেন আমাকে চিনে না। আমি বললাম নিজুম তুমি কি আমার চিনো না? বলে চিনবো না কেন, চিনি তো, আপনি নাহিদ ভাই না? আমি বললাম আমি তো নাহিদ, এটা চিনো, কিন্তু আমার সাথে তোমার সম্পর্ক কী ছিল? ও বলে যে তার ভালোবাসার মানুষের চেয়েও বাইরের মানুষকে বেশি বিশ্বাস করে, এর সাথে আমি কথা বলতে চাই না। আমি বললাম বাইরের মানুষ কই, বাইরের মানুষ তো আমাকে মিথ্যা বলে নাই, তুমি সেদিন কি রাব্বির সাথে সিনেমা হলে যাও নাই? ও বলে হ্যাঁ গিয়েছি, আমার একজন কলেজের সিনিয়র বড় ভাই, আমি ওর সাথে সিনেমা হলে যেতেই পারি, তাতে কি হয়েছে? সিনেমা হলে গেছি বলে কি আমি ওনাকে বিয়ে করে ফেলছি? আমি তখন বললাম যে না, বিয়ে করো নাই, কিন্তু তুমি যে তার সাথে সিনেমা হলে গেলা, কারে জিজ্ঞেস করে গেলা? তোমার কি আমাকে বলা দরকার ছিল না? ও বলতেছে যে না দরকার ছিল না, আমার ফ্রেন্ড থাকতেই পারে, আমার বন্ধু বান্ধব থাকতেই পারে, তো আমি তো তোমাকে আমার নিজেকে তোমার কাছে বেচে দিই নাই যে আমার বন্ধু বান্ধব থাকতে পারবে না, আমি আমার ফ্রেন্ডদের সাথে মিশতে পারবো না, তুমি আমাকে সব কিছু থেকে আলাদা করবা, এটা তো হতে পারে না। আমি বললাম দেখো, একটা মেয়ের বন্ধু থাকতেই পারে, কিন্তু তাই বলে এরকম কোনো বন্ধুত্ব না যে কিনা তার বয়ফ্রেন্ডের চোখ ফাঁকি দিয়ে ওই বন্ধুর সাথে সিনেমা হলে যাবে সিনেমা দেখতে। ও আমাকে বলে পড়াশোনা তো করো নাই, মূর্খ ছেলে, তা বুঝবা কি? তোমার মতো একটা মূর্খ ছেলে, তোমার তো বোঝার ক্ষমতা নাই, তুমি কি বুঝবা? প্লিজ আমি তোমার সাথে কথা বলতে চাই না, তো তুমি সরো। মানে আমাকে একরকম ইগনোর করে এখান থেকে চলে গেল, মানে চলে গেল। এবং যাওয়ার পরে আমার ভিতর তখন খুব রাগ লাগলো যে আমার সাথে এরকমটা কেন করলো। পরে ওর এক কাকা আছে, ওদের ফ্যামিলির সাথে ভালো না আর কি, মানে সম্পর্ক ভালো না ওর বাবার সাথে। আমি ওর কাকা আবার মাতবর আর কি, গ্রামের মাতবর, দরবার টরবার করে। ওর কাকার আমি তো বিষয়টা জানাইলাম যে দেখেন আপনার ভাতিজি নিজেও আমার কাছ থেকে এমনি এমনি টাকা নিছে, এগুলো করছে, এখনও আমার সাথে রিলেশন করে না, আমি দেশে আসছি, এটা আমি ওনাকে বলছি। বলার পরে উনি বলে ঠিক আছে নাহিদ, একটা কাজ করো, তুমি আগামী দিন সন্ধ্যার সময় মাগরিবের পর আমার বাড়িতে এসো, আমি তাদের ঘরে তোমার নিয়ে যাবো, মানে এটা আমারে বললো। এবং এটা বলার পরে আমি তখন কী করলাম যে ঠিক আছে ফাইন, আমি ওনারে নিয়ে ওদের ঘরে গেলাম সন্ধ্যার পরে যাওয়ার পরে উনি খুব সুন্দর করে নিজমের আম্মুর সাথে কথা বললো, আব্বুর সাথে কথা বললো, এবং বলা মাত্রই নিজম তখন ভিতর থেকে খুব রেগে গেল যে ওর কাকারে আমি কেন নিয়ে আসছি, এবং খারাপ ব্যবহার করতেছে, এটা ওইটা। নিজমের কাকা তখন ডিরেক্টলি বললো যে দেখেন আমি বাইরের লোকদেরকে জানাতে চাই না, যেহেতু আপনি আমার বড় ভাই, আর নাহিদ এলাকার সবচেয়ে ভালো ছেলে, নাহিদের বাবা এলাকার নাম করা একজন মানুষ ছিল, নাহিদের বাবার নামে মানুষ অনেক ভালো জানে, তো আমি লোকজনকে জানাইয়া আপনার মান সম্মান নষ্ট করতে চাই না। হয় নাহিদের কাছ থেকে যে টাকা আপনার মেয়ে নিয়েছে সেটার ডকুমেন্ট কিন্তু নাহিদের কাছে আছে, হয় নাহিদের টাকা নাহিদকে ফিরাই দিবেন, আর যদি টাকা না দেন তাহলে আপনার মেয়েরা আপনার নাহিদের কাছে বিয়ে দিবেন, দুইটার একটা করবেন, ডেট কালকের মধ্যে আপনাকে জানাইতে হবে। তো আমি আর ওই মানে নিজমের সাথে কোনো কথা বললাম না, আমি এভাবে ওর কাকার উপরে ডিপেন্ড করে পড়ে আছি। এর পরের দিন দুপুরবেলা ওর কাকা আমাকে ফোন দিয়ে আমার বলতেছে নাহিদ তুমি আমাদের বাড়িতে একটু আসো, মানে আমার ঘরে আসো। পরে ওনার ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে দেখলাম যে ওখানে নিজুম নাই, কিন্তু নিজুমের বাবা মা আছে এবং ওর কাকা আছে। পরে আমি সালাম দিলাম, পরে আমার ভিতরে নিল, নেওয়ার পর আমার বলে যে তুমি যে নিজুমকে বিয়ে করবা, তোমার মা কি মেনে নিবে? আমি বললাম মানবে না কেন, অবশ্যই মানবে, আমি নিজুমকে পছন্দ করি, এটা আমার আম্মু জানে, আমার আম্মু অবশ্যই জানে। পরে বলে যদি জেনে থাকে তাহলে যাও তুমি তোমার আম্মুকে বলো যাতে কাল পরশুর মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য নিজুমের বাড়িতে আসে। মানে কথাটা শুনে না ভাই আমি এত শান্তি পেলাম বলার মতো না। আমি তখন বললাম তাহলে কি কাকা মানে নিজুম রাজি হয়েছে? বলে হ্যাঁ, রাজি না হয়ে যাবে কই, তোমার সাথে প্রেম করছে, ভালোবাসা করছে, এখন কি অন্য কোথাও বিয়ে দেবো নাকি? তুমি তোমার আম্মুর সাথে কথাবার্তা বলে তোমার আম্মুরে পাঠাও, আমারে জানাইও ফোনের মাধ্যমে যে কবে তোমার আম্মু আসতে পারবে।
পরে আমি বাড়িতে গেছি, বাসায় গেছি, যাওয়ার পরে মারে বললাম যে মা এমন এমন ঘটনা। মা আমারে বলে এত ঝামেলা করে, এত মারামারি করে, এত ফাইটিং করে এই মেয়েটারে বিয়ে করে আনবি, এরপরে কি তুই সুখী হতে পারবি? এখন বউ যদি ভালো না হয় স্বামীর কিন্তু সারা জীবনের জন্য কান্না করতে হয়। এখন এই মেয়েটাকে এরকম যুদ্ধ মুদ্ধ করে তুই বাড়িতে আনলি, পরে যদি তুই শান্তি না পাস, তোর যদি শান্তি না দেয়। আমি বললাম শান্তি দিবে না কেন মা? অবশ্যই শান্তি দিবে, তুমি কিছু মনে করো না, আমি ওরে মানে তুমি কবে যাবা বলো। মা আমাকে বলে তুই এখন বললে আমি এখনই যাব। এর পরের দিন আমি তখন মার ওদের সাথে কথাবার্তা বললাম, বলে এরপরের দিন আমি মারে, আমার কাকারে, আরও কয়েকজন লোক নিয়ে পরে আমার আম্মার আমি পাঠাইছি। আমার আম্মা নিজুমদের বাড়িতে গেল, নিজুমকে দেখলো, দেখে নিজুম তো আমার আম্মা আগেই দেখছে। এরপর আংটি পরাই দিল এবং 10 দিন পরে বিয়ের একটা দিন তারিখ ঠিক করে আমার আম্মু তখন আসছে। তো আলহামদুলিল্লাহ এত সহজে সব কিছু হয়ে যাবে আমি না বুঝতে পারি নাই। এবং 10 দিনের মাথায় তখন 10 দিন পরে খুব ধুমধাম করে আনন্দ ফুর্তির করে আমি তখন নিজুমকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসি। তো বাড়িতে আনার পরে এই 10 দিন কিন্তু নিজের সাথে আমার কোনো কথা হয়নি, মানে টোটালি কোনো কথা নাই। ও আমার সাথে কথা বলে না, আমি ওর সাথে কথা বলি নাই। এবং 10 দিন পরে বাসর করে ওর সাথে আমার দেখা, মানে আমি তো ভয় পাচ্ছি যে আমাকে মারে কিনা। ও যে পরিমাণে রাগী মেয়ে, হয়তো মারতেও পারে, এরকম একটা ভয় কাজ করে যে হয়তো আমার মারতেও পারে। পরে বাসর ঘরে ঢুকলাম, ঢুকার পর ও বসে আছে এবং আমি মানে খুব রাগ করে বসে আছে, দেখে বুঝে অনেক রাগ করে আছে। পরে আমি গিয়ে বললাম যে নিঝুম আই এম সরি। পরে বলে সরি? কিসের সরি? আমি বললাম সরি। বলে সরি কেন? বিয়ে করছো না, আসো, ভোগ করার জন্য তো বিয়ে করছো, ভোগ করে যাও। আমি বললাম দেখো এরকম করে বলতেছো কেন? ভোগ করবো কেন? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। বলে তাই বলে এইভাবে পুরো গ্রামবাসীরা জানায় আমার বাবার নাক কান কাইটে এরপরে বিয়ে করবা? তুমি আমাকে ভালোবেসে আমাকে টাকা দিছো, তাই বলে কি তোমাকে গ্রামবাসীকে জানাইতে হবে? তুমি আমার সাথে রিলেশন করে আমাকে টাকা দিছো, তাহলে কি তুমি গ্রামবাসীকে বলবা যে তুমি আমাকে টাকা দিছো? আমি বললাম দেখো তুমি যদি ঠিক থাকতা তাহলে তুমি কাউকে জানাইতাম না, এবং তুমি আমার ঠিক ছিল না বলেই কিন্তু আমি বাইরের লোকদেরকে জানাচ্ছি বা জানিয়েছি বা জানাইতে বাধ্য হয়েছি। পরে আমার বলতেছে খুব ভালো কাজ করছেন আপনি, আপনি গুরু দুনিয়াবাসীকে জানাইয়া আমার বদনাম করে এরপর আমার বিয়ে করছেন, তা এখন কি গ্রামের মানুষ আমার ভালো বলবে? আমি বললাম ধুরো, গ্রামের মানুষ কি বলবে না বলবে এটা আমার দেখার দরকার নাই, তুমি আমার বউ, আমার সংসার করবা, আমার সাথে থাকবা, আমার কাছে ভালো থাকলেই হলো। আমি বলি ঠিক আছে দেখবনি কয়দিন ভালো থাকতে পারি। তো এরপর ওর সাথে আমার বাসর ঘর হলো, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হলো। আমার আম্মার সাথে ওর অ্যাডজাস্টমেন্ট অনেকটা ভালো, আমার আম্মু ওকে বুঝে, ও আমার আম্মুরে বুঝে। একটা পর্যায়ে আমার ছুটির সময় শেষ হয়ে গেল এবং ছুটি শেষ হয়ে যাওয়ার পরে আমি তখন বিদেশে চলে গেলাম, মানে সৌদিতে আবার ব্যাক করলাম। মানে এবার সৌদিতে চলে যাওয়ার পরে এরই মাঝে কিন্তু ও মানে সৌদিতে যাওয়ার মাস 3 পরেই আমি খবর পেলাম যে ও প্রেগনেন্ট, মানে পেটে বাবু আসছে। তো বাবু আসছে এটা শোনার পরে আমি তখন অনেক খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে। আমার আম্মুও তখন অত্যাধিক খুশি। তো ওই বাবু আসার পর থেকে না আমার আম্মুর সাথে খুব দুর্ব্যবহার করতো, মানে অনেক খারাপ ব্যবহার করতো, আম্মুর সাথে রাগারাগি করতো, মানে আম্মুকে দেখতে পারতো না, খুব বাজে একটা বিশ্রী অবস্থা, মানে বিশ্রী একটা অবস্থা। তো এরপরে আম্মুর সব অত্যাচার সহ্য করতো, যেহেতু ওর পেটে বাচ্চা আছে, এই সময় ওর সাথে মানে কথা বলতে হলে সংযত ভাষায় কথা বলতে হবে। আমার আম্মু এগুলো বুঝে শুনে ওর সাথে খুব সুন্দর করে কথা বলতো, কখনোই খারাপ ব্যবহার করতো না। আম্মুকেও বকা দিল, আম্মু কখনো ওরে মানে ফিরে বকা দিত না। আমি আশেপাশের লোকজন ছিল বাড়ির, এদের কাছ থেকে নিউজগুলো পাইতাম যে হচ্ছে। তাই আমি নিজমকে বুঝাইতাম যে তুমি এরকমটা করো না, আমার আম্মুর এই দুনিয়াতে তো আমি ছাড়া কেউ নাই, তো তুমি এরকমটা কেন করো? আমাকে বলে না 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 তোমার আম্মু এটা করছে, তোমার আম্মু এটা করছে, তোমার আম্মু এই, তোমার আম্মু সে, মানে আমার আম্মার নামে ও সারাক্ষণ শুধু আমার কাছে বিচার দিয়ে থাকে। তোর কথাগুলো আমি শুনে শুনে আমার ওটা ওভাবে আমি কাজে লাগাই না বা ওভাবে আমলে নেই না। পরে এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে এবং রাত্রে হয়েছে। তো রাত্রে হওয়ার কারণে আমার আম্মা তখন বললো যে যেহেতু রাত্রে হয়েছে আমি ওর নাম নিজুম, মানে নিজুমের মেয়ে রাত্রি হয়েছে, আমার নাম রাত্রি রাখবো। আমার আম্মা বলতেছে, সরি আমার আম্মা না, আমার দাদি, পাশের ঘরের এক দাদি, যিনার মোটামুটি আমাদের সাথে সম্পর্ক অনেক ভালো, উনি বলতেছে যে যেহেতু রাত্রে হয়েছে তাহলে ওর নাম রাত্রি রাখবে। পরে আমার আম্মা কিন্তু ওই নামে সাপোর্ট করে না, আম্মা বলে যে না রাত্রি নামটা কেমন, এটা হিন্দুদের নামের মতো মনে হচ্ছে, তো আমি আমার নাতিনের নাম হিন্দু নাম রাখবো কেন, মুসলিম নাম রাখবো। পরে বলে যে না আমরা রাত্রি রাখি, পরে ওর নাম রাত্রি রাখছে। তা আমার আম্মু এর বিষয়টা নিয়ে কোনো কথা বলে না, যেহেতু এই রাত্রি নামের সাথে নিজমও বলতেছে রাখার জন্য, নিজমের আব্বা আম্মাও বলতেছে, আবার সবাই বলতেছে রাত্রি নামটা সুন্দর, এই জন্য নামটা রেখে দিছে। তো নামটা রাখার পরে আমি তখন সৌদি আরবে পড়ে আসি। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মেয়েটার যখন 9 মাস বয়স, 9 থেকে 10 মাসের মাথায়, মানে ও রাগ করে একদিন আমার আম্মুর সাথে রাগ করে কোন একটা বিষয় নিয়ে জানি রাগ করে ও চলে গেছে ওর বাপের বাড়িতে চলে গেছে। আমার আম্মু তখন বাড়িতে একা, ওরে আমি যতভাবেই বুঝাই যে দেখো নিজম আমার আম্মা ঘরে একা, তুমি যাও। ও বলে আমি যাবো না, আমি তো প্রয়োজনে তোমার সংসারও করবো না, তা আমি এই মহিলার কাছে যেতে পারবো না। মানে কেন যেন আমার আম্মাকে সহ্যই করতে পারে না ভাই, এরকম একটা অবস্থা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তাহলে তুমি একটা কাজ করো, এখন কী করা যায়। পরে আমার মা আমার একদিন ফোন দিয়া বললো, বাবারে
ও তো আর আমার কাছে থাকে না, আর ও তো এখন ওর বাপের বাড়িতে থাকে। তুই রাগ করিস না, কথাটা মাইন্ড করিস না, খারাপভাবে নিস না বাবা বলি। ওর কিন্তু স্বভাব চরিত্র খুব বেশি একটা ভালো না। ওই কিন্তু বিভিন্ন ছেলের প্রতি আসক্ত, এক না এক পুরুষও কিন্তু আসক্ত না। তাই ও যেহেতু চলে গেছে ওর বাপের বাড়িতে, যদি আমার বাড়িতে না আসে তাহলে ও কি করবে না করবে এটা তো আর আমি জানি না। এখন ও যদি কোনো খারাপ কাজ করে এটার পাপের ফল তুইও ভোগ করবি, আমিও ভোগ করব। এই জন্য ওকে আমরা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। তো আমার এখান থেকেও চলে যাওয়ার বড় কারণ হচ্ছে, আমার এখানে থাকলে কারোর সাথে ফোনে কথা বলতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না, নামাজ পড়া লাগে এবং ভালোভাবে চলা লাগে, এগুলোও করতে পারবে না। এবং এই জন্যই ও আমার সাথে ঝগড়াঝাটি করে এখান থেকে চলে গেছে। এটাই কারণ, আর কোনো কারণ নেই। পরে আমি বললাম তাহলে মা কী করা যায়? মা আমার বলে একটা কাজ করো, তুই তারা তোর কাছে নিয়ে যা, সৌদি আরবে নিয়ে যা। তুই তো কিছুদিন আগে আমাকে বলছিলি তোর কোম্পানি তোকে ভিসা দিবে, যদি কোম্পানি ভিসা দেয় তাহলে তুই তারা তোর কাছে নিয়ে যা, তোর বউ তোর কাছে থাকবে, তাহলে ভালো থাকবে। আমি বললাম মা আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে আনাটা তো কোনো বিষয় না, আমার কাছে না হয় নিয়ে আসলাম তুমি যদি বলো। কিন্তু এখন বড় কথা হচ্ছে আমি যে ওকে আমার কাছে আনবো, তুমি বাড়িতে কেমনে একা একা থাকবা? আমার তো তোমার জন্য খারাপ লাগবে। মা আমার বলে আরে না, গ্রামে তো মানুষ আছে, সবার মাঝে আমি থাকতে পারবো, আমার কোনো সমস্যা নাই, তুই আমার নিয়ে মন খারাপ করিস না, তুই তোর বউরে নিয়ে যা। কারণ ও বাড়িতে থাকলে, দেশে থাকলে, ওর বাপ মায়ের কাছে থাকলে ও খারাপ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হয় এখান থেকে সরিয়ে তুই নিয়ে যা। আমার আম্মা আমার এটা বলতেছে। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আসলেই তো আম্মা ঠিক কথাই বলছে। এভাবে যদি ও বাড়িতে থাকে, ঘরে থাকে, তাহলে দিন যত সামনের দিকে যাচ্ছে ও খারাপের দিকে চলে যাবে। এরপর আমি ওরে অফার করলাম যে এইভাবে তুমি সৌদি আরবে আসবা কিনা। বলাতেও রাজি হয়ে যায়, হ্যাঁ যাবো, মানে এক কথাই বলতেছে আমি যাবো। আমি বললাম তুই যদি আসো তাহলে ঠিকঠাক মতো থাকবা? বলে হ্যাঁ থাকবো। আমার কথা শুনবা? বলে হ্যাঁ শুনবো, তুমি যা বলো সব মানবো। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তোমার ভিসা টিসা সব কিছু প্রসেস করতেছি, তুমি তাহলে আসার ব্যবস্থা করো। আমার যে ঠিক আছে, ও সুন্দর চলে আসবে। সব কিছু ঠিকঠাক করলাম, ভিসা টিসা পাসপোর্ট সব রেডি রেডি করে দেন, এরপরে আমি ওকে নিয়ে আসবো। আমার আম্মার কাছে গেছে, আমার আম্মার পা ধরে সালাম টালাম করছে, দেন আমার মেয়ে রাত্রিকে নিয়ে ও তখন সৌদি আরবের মাটিতে চলে আসে। তো ও আসার পর আমি একটা আলাদা বাসা ভাড়া করি এবং ওই বাসায় আমি আরও থাকতেছি। দিন রাতগুলো ভালোই কাটতেছে, মনে করেন কোনো সমস্যা নাই, ও আমার সাথে মিশতেছে, আমি ওর সাথে মিশতেছি। এবার সৌদি আরবে আসার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম কি ভাই জানেন, ও আমার মায়ের সাথে প্রচুর কথা বলে। যখন গ্রামে ছিল, দেশে ছিল, আম্মুর সাথে কথা বলতো না, আম্মুকে ইগনোর করতো, আম্মুর সাথে ঝগড়া করতো। বা সৌদি আরবে আসার পরে প্রচুর আম্মুর সাথে কথা বলে, আম্মুর সাথে কথা বলে এবং আম্মুর প্রতি তার টান ভালোবাসা বেড়ে গেছে সৌদি আরবে আসার পরে। আমি বলি দেশে থাকতে আম্মুর সাথে এত ঝগড়া করতা, ঝামেলা করতা, আর এখন সৌদি আরবে এসে আম্মুরে ছাড়া কিছু বুঝো না। পরে বলে আম্মু তো আম্মুই, ঝগড়া করবো ভালো হবো, এটাই তো কথা। অ্যান্ড এমন করতে করতে হঠাৎ করে আমার মেয়েটার একটা সমস্যা দেখা দিয়েছে সৌদিতে আসার পরে। আমার মেয়েটার সমস্যা কি, মানে আমার মেয়েটার শরীরের মধ্যে কালো কালো কি যেন এক ধরনের একটা বিচি উঠতেছে। আমার মেয়েটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল, আমার বউয়ের মতো হয়েছে, আমার মতো হয় নাই। তো খোলা করে একটা বিচি কি যেন একটা ধরনের একটা বিচি উঠতেছে, এটি থেকে পানি বের হয়। তো আমি না বুঝতে পারলাম না যে বিষয়টা কি। পরে আমি ডাক্তার দেখাই, ডাক্তারের কাছে, সৌদিতে যে ডাক্তার ছিল ওখানে তো আসলে ভালো মানের কোনো ডাক্তার নাই, বেশিরভাগই মিশরি ডাক্তার। আর ওখানকার মানুষরা এত অসুস্থ হয়ও না যে ওখানে ভালো কোনো ডাক্তারের প্রয়োজন। পরে চিন্তা করলাম কি করা যায়, মানে অনেক অসুস্থ হয়ে গেছে মেয়েটা, এতটাই অসুস্থ হয়ে গেছে বলার মতো না। এবং ডাক্তারের কাছে নিলে ডাক্তারে পানি দেয়, এটা দেয় ওইটা দেয়, মানে মেডিসিন দেয়, ওর তো কোনো কাজ হয় না। এইভাবে মায়ের সাথে আমার বউ কথাবার্তা বলে। পরে আমার আম্মা বলতেছে একটা কাজ কর, আমার নাতিনটা তো ওই দেশে থাকলে মারা যাবে, তাই তুই দেশে পাঠিয়ে দে। আমার আম্মা বলতেছে দেশে পাঠিয়ে দে। আমি তখন নিজে করে বললাম কি বলো, আম্মা তো দেশে চলে যেতে বলে, নাকি দেশে গিয়ে মেয়ের চিকিৎসা করবা? কারণ এখানে তো আমি ওর ভালো কোনো চিকিৎসা করতে পারবো না, এখানে ভালো কোনো ডাক্তারও নাই। পরে আমার বলতেছে যে হ্যাঁ এটাও ঠিক বলতেছো, সৌদি আরবের থেকে চলে গেলে ভালো হয়, দেশে গেলে ভালো ডাক্তার পাবো এবং ভালো ডাক্তার দিয়ে মেয়েটা চিকিৎসা করতে পারবো। আমি বললাম তাহলে এটাই করো, দেশে চলে যাও। বলে হ্যাঁ ঠিক আছে। তো ওর সাথে তখন কথাবার্তা শেষ হলো, ডিরেক্টলি আমার আম্মুর সাথে যেহেতু ভালো, তাদের সম্পর্ক ভালো, পরে ওকে আমি দেশে পাঠিয়ে দিলাম। আমি কিন্তু আর গেলাম না, ও দেশে গেল, আমার মেয়েটা নিয়ে দেশে গেল, আমার আম্মুর কাছে গেল। অ্যান্ড আম্মুর সাথেও ভালোভাবে আছে, মানে আম্মুর সাথে ভালোভাবে আছে, চলতেছে, ফিরতেছে, খাইতেছে। এবং বাড়িতে যাওয়ার পর আমার আম্মু তখন কবিরাজের কাছ থেকে পানি পড়া, আইনা টাইনা অনেকভাবে হচ্ছে আমার মেয়েটাকে তখন আম্মু ভালো করে ফেলে। আমার আম্মু আবার মানে 2বার হজ করছে বা হজি মানুষ, উনি আবার ওনার মতো করে দোয়া দরুদ পরে ফুটু দেয়, পানি পড়া টানি পড়া দিয়েও ভালো করে ফেলে। মানে আম্মুর কাছ থেকে পরে যেটা বুঝতে পারছি যে আমার মেয়েটার অন্য একটা সমস্যা হয়েছে, যেটা জিনদের তারা একটা সমস্যা হয়েছে সৌদি আরবে আসার পরে। কারণ আমার যে বাসাটা ছিল, আমার ওই বাসাটা ভালো একটা জায়গায় ছিল না, ওটা একটু হিন্দু ফ্যামিলিরা থাকতো, ওরা বিভিন্ন ধরনের আপনার এই পূজা টুজা করতে, এবং সেখান থেকে আমার সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে আমার আম্মুর সাথেও ভালোভাবে আছে, আমি তো এই জায়গায় আছি। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতেছে। আমি কিন্তু আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাই, আমার আম্মুর জন্য টাকা পয়সা পাঠাই, সবসময় আমার অ্যাকাউন্টে টাকা দেয়। এখন ও আমার সাথে ঝগড়া করে যে তুমি আম্মুর অ্যাকাউন্টে কেন টাকা পাঠাবা, তুমি টাকা পাঠাইবা আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবা, আমি তোমার টাকা নিব, আমি তোমার বউ, আমি তোমার সন্তানের বউ, সন্তানের মা,
তা আমার অ্যাকাউন্টে টাকা না পাঠায় তুমি এখনও কেন তোমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাও? সমস্যাটা এই জায়গা থেকে শুরু হয় যে আমি কেন আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমি বললাম যে আমার আম্মার কাছেই তো পাঠাইতেছে, আর তোমার যখন যা যেটা লাগে সবই তো আমার আম্মা দিচ্ছে, আমার আম্মু তো তোমাকে কোনো কিছুর জন্য মানা করতেছে না। তা আমার আম্মার অ্যাকাউন্টে দেওয়া যে কথা তোমার অ্যাকাউন্টে দেখা তো একই কথা না, আমি আমার অ্যাকাউন্টে কেন দিই এটা নিয়ে মনে করেন তার সাথে আমার প্রথমে একটা ঝগড়া লেগে যায়। এবং ঝগড়াঝাটির একটা পর্যায়ে তখন হলো কি ও বলতেছে হঠাৎ করে, মানে আমারে বলতেছে যে যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন, আমারে বলে তুমি যে তোমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাও, তোমার আম্মু তো পরকীয়া করে। আমি বললাম আমার আম্মু পরকীয়া করে? বলে হ্যাঁ তোমার আম্মু পরকীয়া করে এবং তোমার আম্মু যে কোনো সময় পালায়া যেতে পারে, আর তোমার আম্মু যদি পালায়া যায় তা তোমার তো টাকা পয়সা সব যাবে। আমি বলছি কি বলতেছো তুমি এগুলা? তোমার কথা শুনে আমার হাসি পায়। আমার আম্মা পালিয়ে যাবে কেন? আমার আম্মা কি পালিয়ে যাওয়ার মতো মহিলা? আজকে এত বছর আমি বুড়ো হয়ে গেছি, আমি সন্তানের বাবা হয়েছি, আমার আম্মা পালিয়ে যায় না? আমার আম্মা এখন পালিয়ে যাবে? পরে বলতেছে দেখো আমি সত্যি বলতেছি তোমার আম্মুর কিন্তু বিভিন্ন জায়গায় সম্পর্ক আছে এবং আমার বলতে খারাপ লাগতেছে, তাও না আসলে না বলে পারতেছি না, কারণ বাস্তবতার জন্য কথাগুলো বলতে হবে। যে তোমাদের এলাকায় যে খায়রুল আছে, মানে আমাদের এলাকার এক লোক আছে নাম হচ্ছে খায়রুল, আমি খায়রুল কাকা বলতাম। আমাদের ঘরে উনি বেশি বেশি আসতো, আমার আম্মার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে আমাদের ঘরে আসতো, আম্মুর সাথে বসতো, আমার সাথে কথা বলতো। ওনার কিন্তু উনি আবার অনেক বড়, ওনার টাকার পয়সা জায়গা সম্পত্তি অনেক আছে। ওনার আবার বউ নেই, মানে বউ মারা গেছে, ওনার সন্তানাদি আছে, তারা সবাই দেশের বাইরে থাকে। পরে আমার বউ বলে ওই খায়রুল কাকা নাকি আমার আম্মার সাথে অবৈধ সম্পর্ক আছে। এবং এটা শোনার পরে আমার খুবই খারাপ লাগে, শুধু খারাপ লাগে না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার বউ আমাকে এই ধরনের কথা কীভাবে বললো আমার আম্মু সম্বন্ধে? পরে আমি বললাম যে নিজুম তুমি এমন কোনো কথা বইলো না, মানে যেটা আমি নিতে পারবো না, আমি কিন্তু রেগে যাব, তুমি এরকম কথা আমার আম্মুর সম্বন্ধে বলতে পারো না। আমাকে বলে দেখো আমি অনেক দিন ধরে দেখছি উনি রাতের পর রাত তোমাদের ঘরে পড়ে থাকে, তোমার আম্মুর রুমে পড়ে থাকে, তার কারণটা কি? আর তোমার আম্মুর রুমে উনি থাকবে কেন? আমি বললাম যে তো আমার আম্মুর রুমে তো উনি এর আগেও তো আমাদের বাসায় আসতো, আমরা যখন দেশে ছিলাম তখনও আসতো, আমার আব্বা বেঁচে থাকতেও আসতো, আমাদের সাথে ভালো সম্পর্ক, পারিবারিক একটা ভালো সম্পর্ক, এই জন্য আসতেছে। বলে বুঝবা সময় হলে না সব কিছু বুঝতে পারবা, এখন ভালো আছে, তোমার আম্মুর কাছ থেকে সরে আসো, তোমার আম্মু কিন্তু যে কোনো সময় ওই খায়রুল বুইরা ব্যাটারে বিয়ে করে ফেলবে। আমি আর এই কথাগুলোতে মানে ওর এই কথাগুলোতে আমি ওভাবে দাম দিলাম না বা মূল্যায়ন করলাম না, না করে আমি আমার মতো করে পড়ে আসি। এইভাবে ভাই কিছুদিন পরে আপনার আমার মনে আছে সৌদি আরবের সময় তখন মনে হয় রাত 3টার মতো বাজে, 2টা কি 3টে এরকমই, আমি ঘড়ি দেখি নাই। হঠাৎ করে আমার বউ আমারে ফোন দিয়া বলতেছে বলেছিলাম না যে তোমার মা খারাপ, এবার তো বুঝলা কী হয়েছে? আমি বলে কী হয়েছে? বলে তোমার আম্মারে ধরছে, ওই খায়রুল বেটার সাথে তোমার আম্মাকে ঘরের পিছনে ধরছে। আমি বললাম ঘরের পিছনে আমার আম্মারে ধরছে? কোন ঘরের পিছনে? বলে তোমাদের ঘরের পিছনে। আম্বা কেন ধরছে? ভিডিও কল দাও। আমি বললাম যে কী ভিডিও কল দিব? পরেও আমাকে দেখাচ্ছে আমার আম্মারে ধরছে, গ্রামের অনেক লোকজন ওখানে, আমার আম্মার নিচের দিকে তাকে আছে, ওখানে বসে আছে। পরে আমি বললাম যে কী ব্যাপার, মানে আমার আম্মা যদি খারাপই করবে তাহলে ঘরের বাইরে যাইতে হবে কেন? ও আমাকে বলে ঘরের মধ্যে আমি আছি না, আমার সামনে তো আর করতে পারবে না, আমার সামনে তো আর দুজনে দরজা আটকায় ভিতরে যাইতে পারবে না, এই জন্য বুদ্ধি খাটে আর ওই বুড়া বেটি ওই জায়গায় গেছে। ভাই শোনার পর আমার এত খারাপ লাগছে যে মানে আমি কি বলবো। পরে আমি বলতেছি যে নিজম আমার আম্মার মান সম্মান আছে? ও বলে মান সম্মান? এরপরে আর মান সম্মান থাকে কেমনে? আবার লোকজনে বলা বলি করতেছে তোমার আম্মার পেটে নাকি বাচ্চাও আছে। আমি বলতেছি নিজম প্লিজ এগুলো একটু স্টপ করে, এগুলো বন্ধ করো, লোকজন বিদায় করো, আর এখানে এত লোকজন আসছে কোত্থেকে? ও বলে ও মা গ্রামের পোলা পাইনি ধরছে, তাই লোকজন ডাকবে না? এবার আমি বললাম যে তুমি একটু খায়রুল কাকারে দাও, আমি একটু ওনার সাথে কথা বলি। বলে তোমার নতুন আব্বার সাথে কথা বলবা? তা তোমার নতুন আব্বা তো তোমার সাথে কথা বলবে না। আমি বলতেছি নিজম দেখো এগুলো কী হইতেছে আমার সাথে, আমি না কোনো কিছু বুঝতেছি না যে এগুলো কেন, মানে কী কারণে হবে? ও আমারে বলে কী কারণে হবে? তোমার আম্মার চরিত্র যে ভালো, তোমার আম্মা যে চরিত্রবান নারী, ওই চরিত্রবান নারীর চরিত্র ফুটে উঠেছে সমাজে, তার চরিত্র ফুটে উঠেছে। আমি বলি দেখো প্লিজ একটু বুঝতে চেষ্টা করে, এরকমটা আর করো না, তুমি আমার মাকে দাও, আমি একটু মার সাথে কথা বলি। বলে না তোমার আম্মার সাথে তুমি কী কথা বলবো? আমার সাথে বলো, তোমার আম্মুর সাথে বলো, আমার সাথে বলো, একই কথা বলো। আমি বললাম যে তুমি আমার মাকে তো বলে না, তোমার আম্মু তোমার সাথে কথা বলবে না। এবং এরপরে আমি আমাদের এলাকার এক লোক আছে ওনারে ফোন দিলাম, উনি আমার সম্পর্কে দাদা হয় আর কি, ওনারে ফোন দিলাম, উনি আমারে বলে বাবারে ইয়া নাতি রে, তুই যেমন জানোস আমিও তেমন জানি, আমারে খবর দিছে, আমি উঠছি, উঠে গিয়ে যে বলা পাইনি তোর আম্মারে আর ওরা বাইদা রাখছে বাড়ির পিছনে। এখন কি কেন বাইদা রাখছে, কী কারণে বাইদা রাখছে জিজ্ঞেস করলাম। পরে তুই যেটা বলতেছিস ঘটনা এটাই। পরে আমি বললাম যে কাকা আপনারা তো আজকে এত বছর ধরে আমার সাথে আছেন, মানে আমার মা সম্বন্ধে তো আপনারা জানেন যে আমার মা কেমন, মানে আমার মায়ের চরিত্র কেমন, আমার মা তো এত খারাপ চরিত্রের কোনো মহিলা না।
তো আমার আম্মাকে তো আপনারা চিনেন, তা কেন এরকমটা বলতেছেন? পরে বলে আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বিদায় করে দিই, এখন দেখা যাক কি হয়, তুই দেশে আয়, তুই দেশে আসলে পরে আমরা এটার একটা ব্যবস্থা করব। আমি বলি ঠিক আছে, আমি দেশে আসবো। মানে এদিক দিয়ে আমার আম্মার জুতার মালা পরাবে, জুতার মালা পরানোর জন্য তারা জুতার মালা ঠিক করতেছে, আমার আম্মুর গলায় জুতার মালা দিবে, মানে কত ধরনের কি করবে, মানে তারা এই ধরনের অবস্থার মধ্যে। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দেশে যাব, দেশে যাওয়ার একটা পরিকল্পনা। তো আমি ওই ঘটনার প্রায় 3 দিন পরে আমি টিকিট কাটতেছি, আমি দেশে যাব। তো 3 দিনের মাথায়, মানে এই 3 দিনের মাথায় হঠাৎ করে আমি যেদিন দেশে যাব ওই দিনে, মানে আমার যেদিন ফ্লাইট হয়েছে, আমি আমার বউয়ের সাথে কথাবার্তা বলে আমি সৌদি থেকে ফ্লাইটে উঠছি, ওইটা বাংলাদেশে নামার পরে আমি জানতে পারি যে আমার মা ইন্তেকাল করছে, আমার মা মারা গেছে। তো কিভাবে মারা গেল, আমার বউ বলতেছে যে হার্ট অ্যাটাক করছে, মানে হার্ট অ্যাটাক করছে রাতের বেলায় এবং হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম একটা খবর পাইছি। তো আমি তখন এয়ারপোর্টে, এবং এটা পাওয়ার পরে আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখি যে আমার আম্মারা গোসল টোসল দিয়ে দিছে। তো মানে আমার আসলে সহ্য হচ্ছিল না যে কি করব। তো এবার যখন কবর খুলতেছে, আমি তখন যে দেখলাম যে আমাদের এলাকা থেকে, মানে আমাদের মানে কবরস্থান থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা জায়গা, মানে যেটা কবর না আর কি, ওখানে ধরেন আপনার গরু মরলে বা এটা মরলে ওইটা মরলে ফালানো হয় একটা দখলি জায়গা, খারাপ জায়গা, ওই জায়গাটার মধ্যে আমার আম্মাকে কবর দেওয়া হবে, মানে সেখানে কবর খুলতেছে। পরে আমি যেহেতু মানে সবার সাথে চিল্লে করতেছি, কী ব্যাপার, এইখানে কেন কবর করা হচ্ছে, কেন আমাদের নিজেদের তো কবরস্থান আছে, পুরো গ্রামের বাসীকে এক জায়গায় কবর দেওয়া হয়, মানে আমাদের পুরো গ্রামের কবরস্থান একটাই। তাই আমি বললাম এখানে কেন কবর দেওয়া হবে না? পরে আমার আলাদাভাবে ডাক দিয়ে বলতেছে যে এখানে কবর দেওয়া হবে না, কারণ তোমার আম্মার কিছু রেকর্ড আছে, এই জন্য এই জায়গায় তোমার আম্মাকে কবর দেওয়া যাবে না। আমি বললাম আমার আম্মা 2বার হজ করা একজন মহিলা, আমার আম্মার কবর এখানে কেন হবে না? মানে সবার সাথে চিল্লে করতেছি, সবাই বলে যে না এখানে কবর দেওয়া যাবে না। তো আসলে আমার আম্মার কবর তারা, আমাদের যে কবরস্থান, ওই কবরস্থানে আমার আব্বুর পাশে আমার আম্মুকে কবর দিল না, এবং না দেওয়ার পরে ওই দূরের জায়গাটাতে তখন আম্মুকে কবর দিল, কিন্তু কোনো মানুষ আসলো না। হয় না যে আমার আম্মু মারা গেছে সবাই আসবে বা এরকম একটা অবস্থা, কিন্তু কেউই আসে নাই। আমরা জাস্ট আমাদের পরিবারে আমার মামারা, আমার খালারা কয়েকজন মিলে, মানে খালুরা কয়েকজন মিলে তখন আমরা জানাজার পরে আমার আব্বুকে আমরা কবর দিই, মানে আম্মুকে কবর দিয়ে দিই। এবং আম্মুকে কবর দেওয়ার পরে আমি তখন ওই রাতের বেলায় নিজুমের সাথে বসে, যে নিজুম কী হয়েছে, নিজুম আমাকে বলে দেখো আমি কি বলবো তোমাকে, খুব লজ্জা লাগে, মানুষটা মারা গেছে, তো সে মারা গেছে তার সম্বন্ধে না এরকম বলতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না, খারাপ লাগে তার সম্বন্ধে বলতে। এরপরেও মানে না বলে না পারতেছি না, মানে বাধ্য হইতেছে বলার জন্য, যে তোমার আম্মা অনেকগুলো মাস ধরে এগুলো চালাই যাচ্ছে। আমি যখন বিদেশে ছিলাম তোমার সাথে সৌদিতে ছিলাম, তখনও তোমার আম্মা এগুলো করতো, উনি ঘরে আসতো, এগুলো করতো, গ্রামের সবাই জানে, এটা আশেপাশের বাড়ির সব মানুষটাই জানে। এখন উনি মারা গেছে, এগুলো আর বলতে চাই না, ঝাবারটা হয়ে গেছে, এখন ওনার জন্য তুমি মিলাদ টিলাদ পড়াও। তো আমি আর গ্রামে মুখ দেখাইতে পারি না, ধরেন যার কাছে যাই সেই আমাকে খারাপ কথা বলে, যে তোর বউ এটা করছে, মানে তোর মা এটা করছে ওইটা করছে, এগুলো বলতে তো খারাপ লাগে। একটা পর্যায়ে আমি আমার ছুটি কমিয়ে আমি আমার আম্মুর জন্য মিলাদ পরে আমি আবারও সৌদি আরবে ব্যাক করে চলে আসি। এরপরে টানা 1.5 বছরের মতো আমি আর মানে মানে দেশে যাই না, 1.5-2 বছর হয়ে যায় দেশে যাই না। আমি আমার বউর সাথে কথাবার্তা বলি, বউর সাথে আসি, বউর সাথে চলতেছি, অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে হচ্ছে। 1.5-2 বছর পরে, 2 বছর পরে হঠাৎ করে, মানে কোনো কথা নাই বার্তা নাই, আমার বউ মানে আমার সাথে অনেক ভালো সম্পর্ক, কথাবার্তা বলে সব কিছু, হঠাৎ করে দেখি যে ওর মোবাইল বন্ধ। তাই মনে করলাম মনে হয় কোনো দিকে গেছে, এবং মোবাইল টোবাইল মনে হয় বন্ধ, এটা মনে করছি। এবং ওই দিনে বিকেলের দিকে আমার শ্বশুর তখন আমার ফোন দিচ্ছে, মানে নিজের আব্বু আমাকে মধ্যে ফোন দিয়ে বলতেছে যে নাহিদ এই কোথায়, এই কী করে নিজুম কোথায়? এখন আপনি আমারে জিজ্ঞেস করতেছেন নিজুম কোথায়, আমি সৌদি আরবে, নিজুম বাংলাদেশে, আপনি তো বাংলাদেশে। পরে বলে নিজুমকে তো পাওয়া যাচ্ছে না। আমি বললাম কি বলেন আপনি, নিজুমকে পাওয়া যাচ্ছে না, নিজুম কোথায় গেছে? বলে কোথায় গেছে বাবা তা তো জানি না, ওরে পাওয়া যায় না। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, বিভিন্ন জায়গায় লোক টোক লাগাইছি, সারাদিন ওরে খুঁজে পাই না, ও কই চলে গেছে। আমি তখন ওর নাম্বারে কল দিই, নাম্বার বন্ধ। এবং এরকম করে বন্ধ থাকতে থাকতে রাতের বেলায়, রাত্র প্রায় বাংলাদেশ সময় 11:30টার দিকে আমি আবারও কল দিচ্ছি আমার শ্বশুরে। কল দিয়ে আমার শ্বশুরে বললাম কী হয়েছে আব্বা আমারে বলেন তো। বলে বাবার এই কী আর বলবো, দুঃখের কথা, মানে বলার মতো ভাষা নাই, এমন এক ঘটনা। আমি বললাম কী হয়েছে আপনি আমার বলেন, আপনি নার্ভাস হইন না, আপনি আমার কাছে বলেন। বলে আমার মেয়ে তো মনে হয়, আমার মেয়েটার তো মনে হয় তাবিজ তুমান করে নিয়ে গেছে। যে তাবিজ তুমান করে নিয়ে গেছে? কে তাবিজ তুমান করে নিয়ে গেছে? বলে তোমার ওই খায়রুল কাকা। আমি বললাম খায়রুল কাকা আমার বউরে তাবিজ করে নিয়ে গেছে? বলে হ্যাঁ, কারণ এই খায়রুল তোমার ঘরে আসতো, মেয়েরে কোলে নিত, এটা করতো এরকম করতে করতে ওই বেটা মনে হয়, এই ভুইরা বেটা মনে হয় আমার মেয়েটারে তাবিজ তুমান করে আমার মেয়েটার মাথাটা খারাপ করে দিছে, এবং মাথাটা খারাপ করে দিয়ে আমার মেয়েটারে নিয়ে মনে হয় সে চলে গেছে।
মানে আমি বললাম যে তো আপনি ক্লিয়ারলি আমার কাছে এটা বলেন না কেন যে আপনার মেয়ে খাইরুল কাকার সাথে পালায়ে গেছে, এটা বলেন না কেন? পরে বলে না না তুমি এটা কি বলো, আমার মেয়ে এটা ইচ্ছা করে নাই, আমার মেয়েরে হচ্ছে তাবিজ তুমান করছে, তাবিজ তুমান করে আমার মেয়েটারে মাথা টাথা খারাপ করে দিয়ে আমার মেয়েটারে নিয়ে গেছে। ভাই বিশ্বাস করেন তখনই আমার মায়ের কথা মনে হলো যে আমার মা, মানে আমার মা চিৎকার করে, আমি তখন সৌদিতে কান্না করি এবং আমি বলি যে ওর উপরে ওরা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, ও পাগল হয়ে যাবে আপনি দেখেন। পরে এরকম করতে করতে পরে আসলেই জানতে পারি যে ও খাইরুলের সাথে বরিশাল শহরে আছে, বরিশাল শহরের মধ্যে আছে, খাইরুলের সাথে আমার মেয়েরে নিয়ে আছে। পরে আমি আমার বোনের সাথে কথা বলে, আমার বোন আমার বলে ভাইয়া তোমার মেয়েরে আইনা আমার কাছে দাও, আমি তোমার মেয়েরে পালবো, তোমার মেয়ের আমার কাছে দাও, মেয়েরে ওইখানে রাখো না, ভাবি যে খারাপের খারাপ তা মেয়েটারও খারাপ বানাই ফেলবে। পরে আমি ওরে বলি যে আমার মেয়ে দেওয়ার জন্য, ও মেয়ে দিবে না, মেয়ে দিবে না, মেয়ে দিবে না। পরে আমি দেশে আসি, দেশে আসার পর আমি আইনের আশ্রয় নিই এবং আইনের আশ্রয় নেওয়ার পরে প্রশাসনিকভাবে আমার মেয়ে আমার সাথে থাকতে রাজি আছে। মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি বাবার সাথে থাকবে না মায়ের সাথে থাকবে, মেয়ে ডিরেক্টলি বলে আমি আমার আব্বুর সাথে থাকবো। আমার মেয়ে যখন বলে আমার সাথে থাকবে তখনই পুলিশ আমার মেয়েকে আমার কাছে দিয়ে দেয়। পরে আমি আমার মেয়েটাকে আমার বোনের কাছে দিই, বোনের কাছে দিয়ে আমি পুনঃ আবারও সৌদি আরবে চলে আসি। এবং সৌদি আরবে সেবার আমি থাকতে পারতেছি না, মানে কেমন জানি মা মরে গেল, বউটাও চলে গেল, মানে ভিতরে খুব খারাপ লাগে কাজ করতেছে, মানে অনেক কষ্ট হইতেছে। পরে আমার বোন আমারে বলে ভাইয়া চলে আসেন, বিদেশে থাইকেন না, চলে আসেন। পরে মানে আমার বোন আমারে বলে আমি তখন আবার দেশে চলে আসি এবং দেশে আসলে পরে আমার বোন তখন করে কি তার এলাকা থেকে এক মেয়েকে, ওই মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে আমার জন্য ঠিক করে বিয়ে করার জন্য। আমি আসলে করতে চাই না, এরপরও আমার বোন আমাকে একরকম জোর জবরদস্তি করে আমাকে একটা বিয়ে করাই দেয়। তো আমি ওই মেয়েটাকে বিয়ে করি, বিয়ে করার পরে ওই মেয়েটা তখন আমার পরিবারে আসে, আমার মেয়েটাকে দেখাশোনা করে এবং আমার ওয়াইফ তখন খুব ভালো থাকে, আমার ওয়াইফ দেখাশোনা করে। এরই মাঝে হঠাৎ করে জানতে পারি যে ওই যে আপনার খাইরুল কাকার সাথে আমার বউ আর থাকে নাই, মানে ওই আমার আগের বউ নিজম, যাকে আমি ডিভোর্স করে দিয়েছি, ওর সাথেও থাকে না। ওনার এখান থেকে অনেকে চলে গেছে, কোথায় চলে গেছে উনিও জানে না, অন্য কারোর সাথে চলে গেছে নাকি। এবার মানে আর ওরে পাওয়া যায় না, মানে আমার বউয়ের আর কোনো সন্ধান পাওয়াই যায় না, ও কোথায় চলে গেছে না চলে গেছে কেউ কিছু বলতে পারে না। এরকম করে একদিন মানে ও পালিয়ে যাওয়ার, মানে চলে যাওয়ার, খাইরুল কাকাকে ছেড়ে চলে যাওয়ার 2 বছর পরে, প্রায় আনুমানিক 2 বছর পরে একদিন হঠাৎ করে সকালবেলা আমি শুয়ে আছি, আমার বউ আমার এসে ডাকতেছে, এই তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, খবরদার আপনার পুরনো বউরে পাওয়া গেছে। আমি যে পুরনো বউরে পাওয়া গেছে, আমার পুরনো বউ কই কই? বলে আপনার আম্মার কবরের কাছে পাওয়া গেছে, অনেক মানুষ যাইতেছে, আপনি যান, আপনি তাড়াতাড়ি যান। তা সকালবেলা তখন ঘুম থেকে উঠছি, ওইটা আমি হাত মুখটা ধুইলাম। আবার এদিক দিয়ে আমার বউ যে আছে, আমি এরপরে যারা বিয়ে করছে ওর ঘরে আমার একটা মানে কন্যা সন্তান হয়েছে, আমার 2টা মেয়ে। পরে আমি শোনার পরে আমি কবরে দিয়ে গেলাম, ওইখানে তো কবরস্থান একটাই, মানে আমার মায়ের কবরটাই। ওইখানে যেয়ে দেখি যে আমার মায়ের কবরটার সময় ভেঙে গেছে, আমি কবরটা ভরাট করার চেষ্টা করতেছি পুরোনোর জন্য। এই ভাঙা কবরের ভিতরে বইসা ও এরকম কান্না করতেছে, আমারে আপনি মাফ করেন, আমারে আপনি মাফ করেন, আমারে আপনি মাফ করেন, আমারে আর মাইরেন না, আমারে আর মাইরেন না, আমারে আপনি মাফ করেন। তো এই অবস্থা দেখার পরে মানে তার দিকে তাকে তারে চিনা যায় না, মানে একদম টোটালি পাগল, ছিঁড়া একটা শাড়ি পরে, মানে কাপড় পরে আছে, মাথার চুলগুলো এলোমেলো। আজকে 2 বছর পরে তার কোনো খোঁজ নাই, কোত্থেকে 2 বছর পরে আসছে মানে কেউ বলতে পারে না। একদম মানে চোখগুলো লাল বর্ণের হয়ে আছে, মানে কেমন যে একটা ভয়ানক অবস্থা। পরে বাড়ির এলাকার লোকজনের সবাই ধরে কবর থেকে উঠে বাড়িতে আনছে, মানে ওরা বাড়িতে রাখতে পারে না। ও শিকল দিয়ে বাড়িতে রাখলে মানে নিজের পায়ে নিজে কামড়ায়, নিজের হাতে নিজে কামড়ায়, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে, মানে এমন একটা অবস্থা যে না ওরা রাখতে পারে না। একটু থেকে একটু হলেও দৌড়ে কবরে চলে যায়, গিয়ে আমার ওই আম্মার কবরে বসে আমারে আপনি মাফ করেন, আমারে আপনি মাফ করেন, আমারে আপনি মাফ করেন, এরকম করতেছে। এরপরে ওর বাবা মা তাকে কবিরাজের কাছে নিয়ে যায়, অনেক কবিরাজ দেখায়, বাট আসলে কোনো কবিরাজে তেমন কোনো কিছু করতে পারে না এবং ওকে হচ্ছে শেষ পর্যন্ত আপনার পাবনা মেন্টাল হসপিটালে পর্যন্ত দিয়ে দেয়, ওখানেও অনেক মাস রাখে। এই পাবনা মেন্টাল হসপিটাল থেকে ও পালায়ে চলে আসে। ওইখান থেকে কিভাবে পালায়ে এসে একইভাবে আমার আম্মার কবরের কাছে আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন, এরকম করে। এবং এরপরে ওর বাবা মা আনে ধরে অনেক কিছু করে, দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে ওর উপরে চিকিৎসা চালায়, কিন্তু কোনো চিকিৎসা ওর কোনো কাজ হয় না। শিকলে বেঁধে তো আর মানুষকে রাখা যায় না। এবং একটা পর্যায়ে এখন বর্তমানে যে অবস্থা, এখনও সে একই, আমার আম্মার কবরের কাছে সারা রাত বসে থাকে, সারাদিন বসে থাকে, আপনি আপনার মাফ করেন, আপনি আমার মাফ করেন। তো ওই ধরেন ওর মা আছে, ওর বাবা আছে, এরা মাঝে মাঝে খাবার নিয়ে যায় এবং খাবার নিয়ে গেলে ওই কবরের কাছে বসে খায়, ওই খবরের কাছে গিয়ে বসে খায় এবং বসে সারা রাত আমার আম্মার কবরের কাছে আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন। আজকে বহু বছর ধরে ওই আমার কবরের কাছে আছে এবং ঠিক এখনও আছে।
আমি যে আপনাকে গল্পটা যেদিন লিখতেছি ওই দিনও ওইখানে আছে। মেঘ, বৃষ্টি, মেঘ, বাদল, তুফান, যাই হোক, যেটাই হোক, ও কিন্তু অসুস্থ হয় না, কখনো অসুস্থ না। এই আমার আম্মার কবরের কাছে থাকে। তা আমার মেয়েটা কান্নাকাটি করেছে, আমার আম্মু, ও তো আসলে জন্মদাতা মা। পর আমি মেয়েটারে মাঝে মাঝে নিয়ে যাই যে এই নিজম এখান থেকে চলে আসো, এই দেখো তোমার মেয়ে। আর মেয়ের দিকেও তাকায় না, মেয়ের কথাও বলে না, আমার কথাও বলে না, এখনও স্টিলে পাগলেই আছে। তো গ্রামের অনেকেই বলে আমার আম্মুর সাথে কি হয়েছে সেই রাতে, কেন আমার আম্মু ঘরের পিছনে গেল এবং কেন আমার আম্মু কীভাবে ধরা হলো, এটা আসলে আল্লাহ তালাই ভালো জানে। এবং কেন কীভাবে আমার আম্মু মারা গেল সেটারই শাস্তি সম্ভবত আমার বউ পাচ্ছে। তো আপনার গল্পগুলো শুনি, আমি যতটুকু শুনি, আমার যে সেকেন্ড ওয়াইফ, আমার বউ মানে দ্বিতীয় বউ আপনার সানজিদা ইসলাম স্বর্ণা, স্বর্ণা ধরেন আপনার গল্পের আরও পাগল। ও আপনার গল্প সবসময় শোনে এবং ও আমারে বললো যে আপনার আগের বউয়ের ঘটনাটা আপনি বলেন। তো এই জন্য আমি আপনাকে বললাম যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভাই ভালো